আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রোম্যান্টিক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কোথা থেকে দেখছেন মোটেও কমেন্ট করতে ভুলবেন না। পরে ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তোমারে কিন্তু পছন্দ হইছে, সাবধানে থাইকো, না হলে কিন্তু তুইলা নিয়া যামু। পুরুষালী কণ্ঠে এমন কথাটা শুনতেই শরীর শিরশির করে উঠল হৃদার। হৃদা সশরীরে ঘুরে তাকালো আশবিনের দিকে, তারপর রাগান্বিত গলায় বলল, লজ্জা টজ্জা করে না? রাস্তাঘাটে এসব কি বলতেছেন? আশবিন অধর বাঁকা করে হাসলো, তারপর ঠাট্টার স্বরে বলল, তোমারে দেখলেই আমার লজ্জা শিকে ওঠে, নাচন কোদন করে। তাছাড়া লজ্জা নারীদের ভূষণ, পুরুষকে ওসবে মানায় না। আর আমি ল্যাংটা দাঁড়িয়ে আছি নাকি লজ্জা পাবো কেন? আমি শার্ট প্যান্ট পইরাই আছি, তাই আমার লজ্জা টজ্জা করতেছে না। হৃদা আশবিনের সঙ্গে কোনো কথায় জিততে পারে না। লোকটা বরাবরই কথাতে পারদর্শী। আশবিনের কথায় বিরক্ত হয় হৃদা। বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল তার। এই পথ দিয়ে হৃদা কলেজ থেকে বাড়ি যায়, আর আশবিন এই পথে তার জন্য রোজ দাঁড়িয়ে থাকে। তারপর হৃদাকে আসতে দেখলে সে অদ্ভুত কথাবার্তা বলে মনে ইচ্ছা মতো তাকে বিরক্ত করে। হৃদার পাশে ওর বন্ধু ইলমা দাঁড়িয়ে আছে। ইলমা আশবিনকে ভয় পায় প্রচুর। আশবিন বখাটে ছেলে, ঝগড়াঝাটি আর মারামারি তার জন্য পানি ভাত। সিনিয়র বলে ভার্সিটিতেও তার বিশাল দাপট। ইলমা হৃদার কানে কানে ফিসফিস করে বলল, ওর সাথে কথা বাড়াইস না দোস্ত, চল চলে যাই। আশবিন সেটা দেখে মৃদু হাসল। ইলমাকে জিজ্ঞেস করলো, কি কুবুদ্ধি দিচ্ছ শালিকা? ইলমা ঘাবড়ে গিয়ে ডানে বামে মাথা নেড়ে বলল, কিছু না ভাইয়া। আশবিন হাসি মুখে মেরুদণ্ড টান টান করে দাঁড়ালো। তখন ঠিক দুপুর, সূর্যটা মাথার উপরে। প্রচন্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে গেছে হৃদা। আশবিনের ঠোঁটকাটার স্বভাবটা বরাবরই অপছন্দ হৃদার। আশবিনের সঙ্গে হৃদার আজ ঝগড়া করার নিয়ত থাকলেও শরীর সঙ্গ দিচ্ছে না তার। শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। হৃদা ঘাড় ঘুরিয়ে ইলমার দিকে তাকালে তপ্ত শ্বাস ফেলে তার কথাটাই মেনে নিল। এখন বাড়ি যাবে, তাই হাঁটতে লাগলো। আশবিন হাসি মুখে প্যান্টের পকেটে দুহাত গুজিয়ে হৃদার পিছু পিছু হাঁটতে লাগলো। হৃদা ভারী শ্বাস ফেললো। পায়ের শব্দ শুনে বোঝার বাকি রইল না যে আশবিন তার পিছু ঘুরছে। হৃদা হঠাৎ ইলমার হাতটা ধরে দ্রুত হাঁটতে লাগলো। এক প্রকার দৌড়ে গিয়ে পিচ ঢালা রাস্তায় উঠল সে। আশবিন দারুণ মজা পেয়েছে। মিটমিট করে হেসে উচ্চ গলায় বলল, শোনো মেয়ে, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছু নেব। হৃদা রিকশায় উঠল। ঠিকঠাক মতো বসে তারপর তীক্ষ্ণ চোখে তাকালো আশবিনের দিকে। নরম ঠোঁট দুটো নেড়ে ইচ্ছা মতো বকাঝকা করলো মানুষটাকে। আশবিন মাথায় হাত বুলিয়ে ইমাজিন করতে লাগলো রিকশায় উঠে হৃদা তাকে কোন বকাটা দিতে পারে। নরম তুলতুলে ঠোঁটের বকা শুনতে দারুণ মজা লাগবে ভাবতেই কুটিল হাসলো আশবিন। আশবিন তার প্যান্টের পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করলো। ওতে একটা সিগারেটই আছে। শার্টের পকেট থেকে গ্যাস লাইট বের করলো। সিগারেটটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আগুন জ্বালিয়ে একটা লম্বা টান দিল। তন্মধ্যেই রাস্তার পাশের টং দোকান থেকে বেরিয়ে এলো নিশান। নিশান শুকনো গলায় বলল, তুই ওরে এত বিরক্ত করিস কেন? ওই তোরে পাত্তাই দেয় না। আশবিন হেসে ফেলল, বলল, মজা লাগে। নিশান প্রলম্বিত শ্বাস ছেড়ে বলল, তুই তো শালা খাঁটি প্রেমিক না। খাঁটি প্রেমিক হইতে হইলে শার্টের পকেটে ফুল রাখতে হইব, আর তোর শার্টের পকেটে তো থাকে শুধু গ্যাস লাইট আর সিগারেট। আশবিন বলল। এই গ্যাস লাইট রাখা বুকটাকে একদিন ওই অষ্টাদশী জড়িয়ে ধরবে। নিশান বিরক্ত গলায় বলল, তোর স্বপ্নে ওই মাইয়া তোর পছন্দ করে না। ওর কলেজে ঢু মাইরে দেখিস, ওর পেছনের ছেলেদের কত বড় লাইন লাইগে লাইগে থাকে। আশবিন গাছাড়া ভাবটা বজায় রেখে বলল, মেয়ে মানুষ হচ্ছে মৌচাকের মতো, ওদের চারপাশে মৌমাছি ভন ভন করবেই, আর ওই মৌমাছি তাড়ানোর জন্য আমি আছি। প্রত্যেকটার পেছনে আগুন জ্বালিয়ে দিব। আশবিনের কথা শুনে ভ্রু কুঁচকে গেল নিশানের। নিশান কর্কশ গলায় বলল, আর মেম্বার তোর পেছন জ্বালাইব। মেম্বার যদি জানতে পারে তুই ওর মাইয়ার পেছনে লাগছস, তোকে 14 শিকের ভাত খাওয়াইব। আশবিন সিগারেটে টান দিল, তারপর ধোঁয়া উড়াতে উড়াতে বলল, ওই শালা ভণ্ড আমার কিচ্ছুই করতে পারবে না। সারা জীবন শুধু ভণ্ডামি করছে। নিশান পলক ঝাপটে আশবিনের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে জিজ্ঞেস করলো, হবু শ্বশুরের শালা তাও ভণ্ডকোষ? তোর তো দারুণ সাহস। আশবিন সশব্দে হেসে উঠল। ওর হাতের সিগারেটটা তখনই শেষ হয়ে আসছে। সিগারেটের নিচের অংশটুকু ফুটপাতের কিনারায় ছুঁড়ে ফেলল আশবিন।
তারপর প্যান্টের পকেটে হাত গুজে যেতে যেতে বলল, শালা হিটলার, আমি তো ওরে মানুষ বলেই মনে করি না। শালা একবার ভণ্ড, টাকা খাইয়া উল্টা বিচার করে। নিশান অবশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় মেম্বার তার একমাত্র মাইয়ারে তোর মতন বকাইটের হাতে তুলে দিব? আজবিন নিশানের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলে উঠল। দিতে হবে কেন? নিজের মনে কইরা নিয়া নিমু। নিশান নির্বাক। আজবিন দাঁড়িয়ে গেল, তারপর ক্ষীণ কণ্ঠে বলল, ওই সুন্দরী আমার মন প্রাণ দখল কইরা নিছে। একমাত্র আল্লাহ জানেন ওরে আমি কতটা চাই। যদি ওরে নিজের কইরা পাই তাহলে আমার পৃথিবীর সব পাওয়া হইয়া যাইব। তুই তো দেখছি পাক্কা প্রেমিক হইয়া গেছস, মেম্বারের মাইয়ার প্রেমী হাবুডুবু খাইতেছস। আজবিন নিশ্চুপ। নিশান আবারও বলল, একটা কথা ক বন্ধু, মেম্বারের বাসার সামনে তো তোর বাসা, তারপরও তুই চারতরে দেখার লাইগা এত দূরে আইসা দাঁড়ায় থাকস কেন? আজবিনের চোখ মুখ শান্ত। নিশানের দিকে তাকিয়ে অকপটে বলল, তুই তো একটু আগে বললি মেম্বার যদি জানে আমি ওর মাইয়ার পেছনে ঘুরি তাহলে আমারে জেলের ভাত খাওয়াইব। তাই তো ঝুঁকি নেই না, বাসা থেকে এত দূরে দেখা করি। এখন ওই ভণ্ড যদি জানতে পারে আমি ওর বাড়ির সামনেই ওর মাইয়ার সাথে ফ্লার্ট করতেছি, তাহলে ও কি আমারে ধরে চুমু খাবে? নিশান বলল, বুঝলাম, কিন্তু বন্ধু তোর প্রেয়সীর মনে আগে থেকেই একজন একাদক্কা খেলতেছে, ওই মনে তোর চান্স একদমই নেই। আজবিন চোখে বিস্ময় মুখে রাগ নিয়ে জিজ্ঞেস করলো। কে এসে? কার এত কলিজা? নিশান হাতের ইশারায় একটা রিক্সা থামালো, তারপর দুজনে উঠে বসলো রিক্সায়। আজবিন তখনও প্রশ্নের উত্তরের আশায় নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান গুনগুনিয়ে বলল, তোর সুন্দরী কলেজের এক পোলার ওপরে ক্রাশ খেয়েছে, সারাক্ষণ দুইজন একে অপরের দিকে তাকাইয়া মিটিমিটি হাসাহাসি করে, আবার হাত তুলে হাই হ্যালো করে। রাগ ও ক্ষোভে আজবিনের চোয়াল শক্ত হয়ে গেল। আজবিন শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওই শালার বাচ্চাটাকে কোথায় পাবো বল? নিশান সোজা হয়ে বসলো, বলল, লিটনের মাঠে, আজকে ওদের মাঠে খেলা আছে। আজবিন রাগে কাঁপছে। রিক্সাওয়ালাকে বলল, মামা রিক্সা ঘুরাও, লিটনের মাঠে নিয়ে চলো। রিক্সাওয়ালা মাথা নাড়ল, বলল, আচ্ছা বাবা। আজবিনের মাথা ঠান্ডা করার জন্য এই সময় একটা সিগারেটের প্রয়োজন। নিশানের উদ্দেশ্যে বলল, সিগারেট দে। নিশান তার পকেটে খুঁজেও একটা সিগারেট পেল না, নিচু গলায় বলল, নাই। আজবিন রাগে গজগজ করে বলল, অকর্মা, তোরে দিয়ে একটা কাজও ঠিকঠাক মতো হয় না। লিটনের মাঠের পাশে রাস্তায় রিক্সাটা থামলো। রিক্সার ভাড়া মিটিয়ে নামলো আজবিন। অষ্টাদশীর হৃদয়ে এক্কা দোক্কা খেলা মানুষটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নিশান। ক্রিকেট খেলার মাঠটার পাশে একটা ছোট বাগান অবস্থিত। কড়া রোদের তাপ থেকে বাঁচার জন্য সব খেলোয়াড়েরা বাগানের গাছগুলোর নিচে বসে আছে। খেলা শুরু হবে 4 ঘটিকায়। এখনো অনেক সময় পড়ে আছে। দুটো দল পাশাপাশি বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। জাহিদ কথা বলতে বলতে উঠে দাঁড়ালো, আর তখনই আজবিন এলো। আচমকা জাহিদকে ধরেই মারতে শুরু করলো আজবিন। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে গেল যে উপস্থিত সবাই চমকে গেছে। তাদের মনে প্রশ্ন, কি হচ্ছে? জাহিদ মাটিতে পড়ে গেল, তাকে এলো পাথারে লাথি মারতে থাকলো আজবিন। জাহিদের নাক দিয়ে রক্ত পড়তেছে। নিশান সেটা লক্ষ্য করে আজবিনকে টেনে ধরলো। আজবিন ক্ষুধার্ত বাঘের মতো গর্জন করে বলে উঠল, সুন্দরী শুধু আমার, ওর দিকে তুই নজর দিস, তোর চোখ উপচে ফেলবো আমি। জিহাদ নাক চেপে ধরে, ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, সুন্দরীকে? আমি তো এই নামে কাউকেই চিনি না। নিশান আমতামতা করে বলল। মেম্বারের মায়া রিদা। জিহাদ আজবিনের দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, সোজাসুজি বললেই হতো, আমি ওর থেকে 100 হাত দূরে থাকতাম। এইভাবে মারলি কেন ভাই? আজবিন তার ঠোঁট কামড়ে ধরল। জিহাদের কথা শুনে তার রাগ নিমিষে পানি হয়ে গেছে। হাসিটা কোনো রকমে চেপে গিয়ে তর্জনী দিয়ে নাক চুলকাতে লাগলো আজবিন। তারপর প্যান্টের পকেট থেকে টাকার একটা নোট বের করে জাহিদের হাতে গুজে দিয়ে বলল, সরি ভাই, এটা নে, ডাক্তার দেখাইস। জাহিদ হাতের মুঠোয় তাকিয়ে দেখলো কটকটি আমলের পুরানো 50 টাকার একটি নোট, তাও কিঞ্চিত ছেঁড়া। জাহিদ বিরক্ত হয়ে কাট কাট গলায় বলল, মিয়া, 50 টাকা ডাক্তার কেমনে দেখামু? জিহাদ টাকাটা মাটিতে ছুঁড়ে ফেললো। আজবিন ঠোঁট উল্টিয়ে ফেললো। আস্তে ধীরে হাঁটু গেড়ে বসে টাকাটা তুলে আবারও পকেটে গুজে রাখলো। তারপর মুখ ভেঙচি কেটে বলল, নিলে নে, না নিলে নাই। আমি আবার একবারের বেশি কাউকে সাধি না। পোস্ট রাগান্বিত গলায় ধমকে বললেন, এই ছেলে, তুমি ওকে আহত করেছো, এখন তুমি ওকে ফার্মেসিতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আনবা। খামোখা তোমার জন্য আমার একটা খেলোয়াড় কম পড়ে গেল। আজবিন ঠোঁট কামড়ে ধরে কিং কর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে আছে। অপরাধ বোধটা কাজ করছে তার।
নিশান হুট করে বলে উঠল, আশবিন ক্রিকেটে খুব পারদর্শী। কোচ, আপনি ওকে আমাদের দলে নেন, দেখবেন আপনি জিতবেন। কোচ ভ্রুকুচকে তাকিয়ে আশবিন নিশানের হাত শক্ত করে চেপে ধরে বলল। আমি কি এইখানে খেলতে আইছি? নিশান ফিসফিস করে বলল, খাট কাঁপানোর চিন্তায় মাঠ কাঁপাবি। নিজের এলাকার খেলা, অন্য এলাকার সাথে হারলে আমাদের এলাকার নামই বদনাম হইব। এলাকার মান সম্মান বাঁচাইতে খেলতে তো দোষ নেই। জাহিদের হয়ে খেলতে হবে আশবিনকে। একদিকে খেলা আর অন্যদিকে জিহাদকে ফার্মেসিতে নিয়ে আসার দায়িত্ব দুটোই আশবিনের কাঁধে পড়ল। ফিরতে এসে নিজেই বিপদে পড়ে গেল। ফার্মেসির সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আশবিন। জিহাদকে ডাক্তার দেখছেন, হাতে ব্যান্ডেজ করতে হয়েছে। তাদের এখন বিল দিতে হবে। জিহাদের কাছে টাকা নেই। ও মাথা ঘুরিয়ে আশবিনের দিকে তাকালো। আশবিন চোখ দুটো ছোট ছোট করে খোঁচা দিয়ে বলল, সেই তো আমার টাকাই নেওয়া লাগতেছে। উদয় তখন ফাপড় মারলি। জাহিদ শক্ত কণ্ঠে বলল। আমার এই অবস্থা তোর জন্যই হয়েছে। আশবিন ঠোঁট টিপে হাসলো, অন্যদিকে তাকেই শীষ বাজাতে লাগলো। এমন ভাব যেন সে জিহাদের কথাটা শুনতেই পায়নি। হিদার জন্য একটা ভালো সম্বন্ধ আসছে ভাইজান, তুমি অনুমতি দিলে ওরা আগামী সপ্তাহে হিদাকে দেখতে আসতে চায়। ভারী কি গলায় কথাগুলো বললেন সুলতানা। তারপর চোখে মুখে তীব্রতা রেখে তাকিয়ে রইল লোকমান রহমানের দিকে। লোকমান রহমান বেশ গম্ভীর ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছেন। ছোট বোনের কথাটি বেশ মনোযোগ দিয়ে শুনলেন উনি। এ সময় লোকমানের মা মরিয়ম আসলেন। ছেলে আর মেয়ের সামনে বসলেন তিনি। ছেলের মুখটা গম্ভীর দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তোর মুখটা এত ভাল লাগতেছে কেন? লোকমান সঙ্গে সঙ্গে উত্তর দিল না। খানিকক্ষণ পরে বললেন, তোমার মেয়ে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মা, তুমি ওকে বুঝাও। রিতার এখনো বয়সই বা কত, এত তাড়াতাড়ি আমি ওর বিয়ে দেব না। সুলতানা ভারী নিঃশ্বাস ফেলল। উনি জানতেন তার ভাই বিয়ের কথা শুনলে নাক ছিটকাবেন। অতি সহজে বিয়ের জন্য রাজি হবে না কিছুতেই। কখন কি বলতে হবে, কি বললে তার ভাই বিয়েতে রাজি হবে, সবকিছু মাথার মধ্যে সেট করা সুলতানা। সব রকম ব্যবস্থা করে কোমর বেঁধে তবেই আসছে। সুলতানা থতমত কণ্ঠে বললেন, ভাইজান, একটাবার আমার পুরো কথাটা শোনো। এই বিয়ে হলে তোমারই লাভ হবে। বিয়ের সঙ্গে লাভ লসের কি সম্পর্ক? লোকমান ভ্রুকুঞ্চিত করলেন। তারপর জিজ্ঞেস করলেন, কিসের লাভ? সুলতানা খানিকটা এগিয়ে এলো। এ পর্যায়ে গলায় খানিকটা জোর দিয়ে বললেন, পাত্র সাধারণ কেউ না, জেলা মন্ত্রী শাহজাহান শিকদারের বড় ছেলে আফসান শিকদার। লোকমান রহমান ভ্রুকুচকে তাকালো। জেলা মন্ত্রীর ছেলের বিয়ের প্রস্তাব আসছে তার মেয়ের জন্য। বিষয়টি হজম করতে পারছেন না লোকমান। বেশি কি মেয়ের অভাব পড়ছে? চোখ মুখ গম্ভীর রেখে সুলতানার দিকে তাকালেন লোকমান। বড় ভাই তার কথা শুনতে ইন্টারেস্টেড দেখে খানিক নড়েচড়ে বসলো সুলতানা। এইবার কথা বলে মজা পাবেন তিনি। লোকমান জিজ্ঞেস করলেন, আমার মেয়েই কেন? সুলতানা হাসি হাসি মুখে বললেন, মন্ত্রী শাহজাহান শিকদারের বড় ছেলে আফসান শিকদারের বড় মনে ধরেছে আমাদের হিদাকে। সে তাকে রাস্তায় দেখেছিল, তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারে হিদা তোমার মেয়ে। বিয়ের প্রস্তাব দিয়ে ঘটক পাঠায়, কিন্তু ঘটক মশাই তোমাকে ভীষণ ভয় পায়, তাই সে বিষয়টা আমার সাথে শেয়ার করেছে। লোকমান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। সুলতানা একটু থেমে দম নিলেন। তারপর আবারও বললেন, একটু ভাবো ভাইজান, মন্ত্রীর ছেলের সঙ্গে হিদার বিয়ে হলে তুমি এখন আরো পাওয়ারফুল হবা। সব দিক থেকে তোমার লাভ আর লাভ। লোকমান রহমান দুবার মাথা নাড়ল। বললেন, ভেবে দেখবো। ছোট্ট করে কথাটি বলে বসা থেকে উঠে দাঁড়ালো লোকমান। ইউনিয়ন পরিষদে যেতে হবে তার, জরুরি প্রয়োজন। মায়ের থেকে বিদায় নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই তিনি দেখতে পেলেন তার মেয়েটা আসতেছে। তাই দাঁড়িয়ে গেলেন তিনি। লোকমান রহমান তার জীবনের দুটো জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রথম তার মেয়ে, আর দ্বিতীয় টাকা। রিদা তার বাবার সামনে দাঁড়িয়ে গেল। হাসি মুখে জিজ্ঞেস করলো, আব্বা, এই দুপুরবেলা কোথায় যাচ্ছ? লোকমান রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এই তো একটু কাজে বাইরে যাচ্ছি, তুই ভেতরে যা। ঘেমে টেমে কি অবস্থা হয়েছে, জলদি গিয়ে ফ্রেশ হয়ে নে। রিদা মাথা নাড়ল। তারপর হুট করে উঁচু গলায় চারু বলল, আব্বা, আমার জন্য মজা নিয়ে এসো। লোকমান রহমান হাসলেন, বললেন, আচ্ছা আনবো। মেয়েটা তার ছোট থেকে এমন, বাবাকে বাইরে যেতে দেখলেই বলে কিছু নিয়ে এসো। ভুল করে যদি কোনোদিন কিছু নিয়ে আসতে ভুলে যায় তখন খুব রাগ করে। সুলতানা তার মায়ের সঙ্গে তখনও ড্রয়িং রুমে বসে আছে। রিদাকে দেখতে পেয়ে তিনি হাত জাগিয়ে বললেন,
হিদা মা এদিকে আয়। হৃদা এলো। ও কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সোফার উপরে রাখলো। ফুফুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বলবা ফুপু? সুলতানা বললেন, হ্যাঁ মা, কেমন আছিস? ভালো, তুমি? আমি আর ভালো থাকি কেমনে বল, তোর চিন্তায় যে আমার ঘুম আসে না। ভাবি মরার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তোকে যেন নিজের মেয়ের মতো দেখে রাখি। মাঝে মধ্যে তোর মায়ের কথা খুব মনে পড়ে। হৃদা সুলতানা হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলল, মন খারাপ করো না ফুপু, মার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার মাকে জান্নাত দান করেন। সুলতানা হৃদার মাথায় হাত বুলিয়ে বললেন, সব সময় দোয়া করি মা। এখন যা তো ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। হৃদা নিশ্চল পায়ে ওর রুমের দিকে চলে গেল। মরিয়ম বললেন, তোর ভাই হৃদার বিয়ের জন্য কখনো রাজি হবে না, দেখিস না মেয়েকে চোখে হারাই লোকমান। সুলতানা হাসলো, বললেন, ভাইজান রাজি হবে মা, তাকে তো রাজি হতেই হবে। ক্ষমতার লোভ সব সম্পর্ককে পায়ের তলায় পিষে ফেলতে সময় নেয় না। ভাই তার পজিশন বজায় রাখার জন্যই বিয়েতে রাজি হবে। মরিয়ম উৎকণ্ঠিত গলায় বললেন, আমার মনটা এখনই কেমন অস্থির লাগতেছে। এই বিয়েতে একটা না একটা বিপদ নিশ্চিত হবে, দেখিস। সুলতানা উঠে গেল। যেতে যেতে বললেন, তুমি একটু বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করো মা। চারিদিক অন্ধকার হতে শুরু করেছে। আশবিন দরজা খুলে ঘরে ঢুকলো। দরজার পাশে সুইচ বোর্ডে চাপ দিয়ে লাইট অন করলো। তারপর ক্লান্ত শরীরটাকে টেনে টুনে নিয়ে গেল বিছানার উপর। তারপর ধপ করে শুয়ে পড়ল। নিশানের কথা শুনে খেলতে রাজি হওয়া তার উচিত হয়নি। অনেকদিন পর ক্রিকেট খেলায় তার শরীরটা প্রচন্ড ব্যথা করছে। এক পলক দেয়াল ঘড়িটায় তাকে সময়টা দেখে নিল। 7:50 এই সময় হৃদা রোজ তার রুমের বারান্দায় এসে দাঁড়ায়। হৃদার কথা ভাবতেই আশবিনের শরীরের সমস্ত ক্লান্তি নিমিষেই উধাও হয়ে গেল যেন। সে দ্রুত উঠে দাঁড়ালো। তন্মধ্যেই ছুটে গেল বারান্দায়। হৃদার বারান্দা ফাঁকা, রুমের মধ্যে আলো জ্বলছে। আশবিন অধীর হয়ে অপেক্ষা করতে লাগলো হৃদার আসার। বারবার ঠোঁট কামড়াতে লাগলো। এত দূর থেকে উকি দেওয়ার জন্য চেষ্টা চালালো। 20 মিনিট পেরিয়ে গেল, হৃদা এলো না। আশবিন হতাশাজনক শ্বাস ফেললো। তারপরও 10 মিনিট বারান্দায় বসে রইল সে। শরীর থেকে বিশ্রী একটা গন্ধ নাকে লাগছে। গোসল করতে হবে। আশবিন উঠে দাঁড়ালো। রুমে এসে চলে গেল গোসলে। হৃদাকে দেখতে না পাওয়ার আকাঙ্ক্ষা তার শরীর মনকে অস্থির করে তুলেছে। শুধু একটা টাওয়াল কোমরে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো আশবিন। তারপর সেভাবেই বারান্দায় গেল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তার বলিষ্ঠ দেহটায়। আশবিন আরেকটা তোয়ালে দিয়ে তার ভেজা চুল মুছতে লাগলো। সে সময় দেখলো হৃদার বারান্দায় একটা নারীর অবয়ব। সাদা রঙের ফিনফিনে ওনাটা হাওয়ায় মৃদু উঠতেছে। চাঁদের আলোয় চারুকে অপরূপ সুন্দরী লাগছে। আশবিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো তার অজান্তেই। সে হাসতে লাগলো গাল ভরে। আশবিন বিড়বিড় করে বলল, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল মায়াবিনী, আমার মনের রানী। বারান্দার চেয়ারটায় বসলো আশবিন। চেয়ারের পাশে ছোট টি টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো আশবিন। তারপর দুই ঠোঁটের মাঝে রেখে ধরালো সিগারেটটা। হৃদা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে তারা তেমন নেই, তবুও সেদিকে তাকিয়ে আছে হৃদা। যাদের সবচেয়ে কাছের তারার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল চারু। চারু ছোট থেকে ভাবতো চাঁদের পাশের তারাটা ওর মা। ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে গিয়ে আকাশের তারা হয়ে গেছে। বাংলা সিনেমায় দেখেছিল একবার নায়িকার মা মারা যায়, তারপর তার বাবা তাকে বলে ওর মা আকাশের তারা হয়ে গেছে। সেই থেকে তারাকে তার মা ভাবা শুরু হয়। তারপর রাত হলে মায়ের সঙ্গে ভালো মন্দ সব কথা বলে মন হালকা করতো হৃদা। ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলো তখন বুঝলো মানুষ মারা গিয়ে কখনোই আকাশের তারা হয়ে যায় না। এটা নিছক গল্প, সত্যতা নেই বিন্দু মাত্র। তখন থেকে শুধু দুটি চোখ দিয়ে তারাটাকে দেখে মুখ ফুটে মনের কথা কিছুই বলে না। হৃদার চোখ ছলছল করছে। সে তার মাকে কখনো দেখেনি, আজ খুব দেখতে ইচ্ছা করছে। কেন করছে জানা নেই তার। হৃদা আকাশের দিক থেকে চোখ নামিয়ে আশবিনের বারান্দার দিকে তাকালো। ঘন অন্ধকারের মধ্যে সিগারেট জ্বলার আগুনটুকু দেখতে পেল হৃদা। আশবিন ওখানে বসে সিগারেট ফুঁকছে, বুঝতে বাকি রইল না। হৃদা বিড়বিড় করে বলল, গাধা, কত সুন্দর ঠোঁটকে সিগারেট খেয়ে খেয়ে কাইল্লা বানিয়ে ফেলছো। আশবিন হঠাৎ উচ্চকিত কণ্ঠে বলল, ঠোঁট সুন্দর হোক বা কালো, তোমারই তো। হৃদা ভ্রু কুঁচকে ফেলল। এত দূর থেকে আশবিন তার কথা শুনলো কিভাবে? নাকি আন্দাজে টোপ দিয়েছে? মানুষটার মতিগতি কিছুই বুঝতে পারে না হৃদা। আশবিন বলল, সুন্দরী, তোমার লাইগা মনটা আমার আনচান আনচান করে। একা ঘরে তোমারে ছাড়া থাকতে কষ্ট হয় খুব। আমি কিন্তু আব্বাকে সব বলে দিব।
হৃদা রাগান্বিত গলায় বলল। আজমিন ঠাট্টার স্বরে বলল, তোমার মেম্বার বাপে আমার কিছুই করতে পারবে না। যদি সত্যি কিছু করতে পারতো তাহলে অনেক আগেই করতো। হৃদা দাঁত কিরমির করে রুমে চলে গেল। আজমিন লম্বা হয়ে বসলো, মাথার পেছনে দুহাত রেখে আকাশের দিকে তাকিয়ে দুবার সিটি বাজিয়ে হঠাৎ বলল, সুন্দরী, তোমাকে জয় আমি করবই। তোমার আমার গলাতেই ঝুলতে হবে। সকাল অনেক হয়েছে, ঘড়িতে তখন 8টা বাজে। হৃদা ওর বাবার আগেই নাস্তা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির মূল ফটকের সামনে আসতে সিকিউরিটি গার্ড মৃদু গলায় বললেন, শুভ সকাল হৃদামা। হৃদা গেট দিয়ে বের হতে হতে বলল, গুড মর্নিং চাচা। হৃদা গেটের বাইরে আসতেই দেখলো আজমিন বেরোচ্ছে। আজমিনকে দেখা মাত্র হৃদার মুখ থেকে হাসিটা বিলীন হয়ে গেল। কাট কাট গলায় জিজ্ঞেস করলো, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? তোমার সাথে কলেজে যাব। হৃদা দাঁড়িয়ে গেল, জিজ্ঞেস করলো, আমার কলেজে যাবেন কেন? তোমার পিছু করব, দেখব রাস্তাঘাটে কোনো ছেলে তোমার পিছু করেছে কিনা। যে তোমাকে বিরক্ত করবে তাকে ওখানেই কেলাবো। হৃদা থমথমে গলায় বলল। যে তাকাবে তাকেই মারবেন? আজমিন কপাট রাগ দেখিয়ে বলল, আমি ছাড়া তোমার দিকে যে তাকাবে তাকেই মারবো। প্রয়োজন হলে শালাকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে আসবো। হৃদা ছোট্ট করে বলল, এত সহজ মারপিট করা? আমার জন্য সবই সহজ। হৃদা মাথা নাড়ল, বলল, সব না। আজমিন ভ্রুযুগল কুচকে হৃদা দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সব না কেন? আমার আব্বা আপনার সাথে আমার বিয়ে কিছুতেই দিবেন না। আজমিন খ্যাক করে উঠল, বলল, দিবে আর আব্বাও ডাকবে। হৃদা উচ্চ গলায় বলল, জি না। আজমিন কিং কর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে গেল। হৃদা দিকে তাকিয়ে হড়বড় করে বলল, আমি তোমারে ঘটা করে প্রপোজ করতে পারবো না, ঢাক ঢোল পিটিয়ে বিয়েও করতে পারবো না। ভালোবাসলে বলো কাজী অফিসে যাই, ঠাস ঠুস বিয়ে করে চলে আসি। কিচ্ছা এনেই খতম। হৃদা নিশ্চুপ, কপালে 4 ভাঁজ ফেলে আজমিনের দিকে তাকিয়ে চুপ করে রইল। মানুষ এভাবেও প্রপোজ করে, জানা ছিল না তার। তবে আজমিনের অকপটে বলা কথাগুলোর মাঝে অদ্ভুত কিছু একটা আছে। মনটা ধুকপুক করছে হৃদার, ইচ্ছে করছে 2 হাতে মানুষটাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে তা করতে পারল না। মাথা নিচু করে হেঁটে চলে গেল। বাড়িতে পৌঁছে হৃদার মুখ লালচে হয়ে গেল। প্রচন্ড বিরক্ত হলো সে। সুলতানা পেছন থেকে হৃদাকে ধরে বললেন, ওনারা তোকে দেখতে এসেছে, সালাম দে। হৃদা বিরক্তিটুকু সাইডে রেখে সালাম দিল। সালামের জবাব নিয়ে সোফিয়া খাতুন বললেন, মাশাআল্লাহ, ভীষণ মিষ্টি দেখতে মেয়ে আপনার ভাই। এসো মা, আমার পাশে বসো। সোফিয়া খাতুন হৃদার প্রশংসাটুকু লোকমান রহমানের দিকে তাকিয়ে করলেন। তারপরের কথাগুলো হৃদার দিকে তাকিয়ে বলে তিনি হাতের ইশারায় তাকে পাশে বসতে বলল। লোকমান রহমান গ্রীবা ঘুরিয়ে মেয়ের দিকে তাকায়। সোজা সাপটা হয়ে দাঁড়ানো হৃদা বাবার দিকে অস্থির চাহনিতে তাকালো। লোকমান রহমান বললেন, মেয়েটা মাত্র কলেজ থেকে ফিরলো, ও বরং রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, কতক্ষণ আমরা গল্প করি। শাহজাহান শিকদার বললেন, আপনি ঠিকই বলছেন ভাই। হৃদামা, যাও তুমি বরং ফ্রেশ হয়ে এসো, আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করি। হৃদা হতভম্ব, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না হৃদা। ওর সামনে বসা প্রতিটি মানুষ প্রয়োজনের চেয়ে বেশি স্বাভাবিক ব্যবহার করছে। তাদের এমন আচরণে অস্বস্তি বোধ করছে হৃদা। বিষয়টি মোটেই হাওয়ায় উড়িয়ে দিতে পারছে না সে। হুট করে দেখতে আসার কি মানে? পাত্রপক্ষ দেখতে আসার খবর ওকে তো আগে ভাগে কেউ জানায়নি, আর আগে কখনো এমন হয়নি। এই প্রথম তাকে দেখতে আসলো। তার বাবা কিভাবে স্বাভাবিক আছেন, তার মধ্যে কোনো হেলদোল নেই। অথচ এই বাবাই তাকে কথা দিয়েছিল মেয়ের বিয়ে তাড়াতাড়ি দিবেন না, পড়াশোনা শেষ করিয়ে নিজের পায়ে দাঁড় করাবেন, তারপর বিয়ে শাদীর চিন্তা মাথায় আনবেন। কথাটির বিপরীত ঘটে গেল। এখন সেই বাবা পাত্রপক্ষকে ড্রয়িং রুমে বসিয়ে খাওয়াচ্ছেন। হৃদা মেঝের দিকে তাকিয়ে হাফ ছাড়ল। নিশ্চল পায়ে রুমের দিকে যেতে পা বাড়াতেই সে দেখল একজন সুঠাম দেহের সুদর্শন পুরুষকে। ফর্সা গায়ে সাদা শার্ট ইন করে পরা, গলায় তার কালো রঙের টাই বাঁধা। শাহজাহান শিকদার থেকে কিছুটা দূরে একা বসে আছে মানুষটা। খানিকটা ঝুঁকে পড়ে টেবিল থেকে ফ্রুটস নিয়ে খেতে খেতে একবার তাকালো সে হৃদার দিকে। পুরুষ লোকটার চোখে চোখ পড়লো তার আচমকা। সহসা গলা শুকিয়ে এলো হৃদার। লোকটার শীতল চাহানি দেখে হৃদার শ্বাসরুদ্ধ হওয়ার অবস্থা হলো যেন। আফসান শিকদার নির্ভীক ভাবলেশীন ভঙ্গিতে এক পলক তাকে দৃষ্টি সরিয়ে ফেলল। দুর্বোধ্য দৃষ্টি স্থির করলো লোকমান রহমানের উপর। আফসান দৃষ্টি সরিয়ে ফেলতেই হৃদা তটস্থ ভঙ্গিতে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। আফসান কথা তুলল, আপনার মেয়েটাকে আমার ভালো লেগেছে, সে শান্ত আর বুদ্ধিমতী। আপনি অনুমতি দিলে আমি আগামী সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চাই। আমি একটুও দেরি করতে চাচ্ছি না, যত দ্রুত করা যায় ততই ভালো হয়। লোকমান রহমান বিরস মুখে বললেন, একবার আমার মেয়েটার সঙ্গে কথা বলে দেখো, বিয়ের বিষয়ে তাড়াহুড়ো
লোকমান রহমানকে কথা শেষ করতে না দিয়ে আফসান জবাব দিল, কথা বলার জন্য বিয়ের পর অনেক সময় পাবো। এখন বিয়েটা ইম্পর্টেন্ট। আমি বিয়ে করতেছি শুনলে অনেকেই আছে বিয়ে ভাঙতে চাইবে, ঝামেলা সৃষ্টি করবে, তাই দ্রুত বিয়ে করতে চাচ্ছি। লোকমান রহমান সন্দেহের চোখে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে বললেন, বিয়ে ভাঙতে চাইবে কে? বিয়ে ভেঙে কার লাভ কি? আফসান গম্ভীর। লোকমান রহমানের প্রশ্নের উত্তর সে দিল না। শাহজাহান শিকদার এইবার বললেন, ওর কথায় ভুল বুঝবেন না ভাই। আমার পরে ওই তো ভবিষ্যৎ মন্ত্রী হবে, তাই ওর পেছনে শত্রুর অভাব নেই। তাই ছেলেটা আশঙ্কা করছে শত্রুর আক্রমণ হবে, তারা বিয়ে ভাঙবে। লোকমান রহমান গাম্ভীর্যের সঙ্গে বললেন, ঠিক আছে, আমি শুক্রবারের আগে বিয়ের ব্যবস্থা করে ফেলবো। শাহজাহান শিকদার প্রফুল্ল মুখে বললেন, আলহামদুলিল্লাহ। হৃদা হনহনিয়ে রুমে ঢুকলো, কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ছুঁড়ে ফেললো বিছানায়। তারপর বিছানার একপাশে ধপ করে বসলো, ভ্রুযুগল কুঁচকে ফেললো। নিজের চোখ দুটোকে নিজেই বিশ্বাস করতে পারছে না। এইমাত্র নিচে যে লোকটাকে বসে থাকতে সে দেখলো, ওই লোকটা কি সত্যি সত্যি ওখানে বসেছিল, নাকি ওটা ওর হ্যালুসিনেশন? হৃদা তাৎক্ষণিকভাবে ডানে বামে মাথা নাড়ল। না, ও সত্যি ওই লোকটাকেই দেখেছে। আশ্চর্য, অদ্ভুত মানুষ তো। একদিন রাস্তায় দেখা হয়েছিল, সেই সূত্র ধরে লোকটা তার বাড়ি পর্যন্ত চলে এলো, আবার সঙ্গে করে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। রাগ হচ্ছে হৃদার, ভীষণ রকম রাগ, লোকটার উপর আর নিজের উপর। সেদিন কেন ও ধেয়ে ধেয়ে করে সাহায্য নিতে গেল? ওই দিন দেখা না হলে তো লোকটা এভাবে আজ বাসায়ও আসতো না। উফ! তন্মধ্যেই দরজায় টোকা পড়লো। হৃদা গ্রীবা বাম দিকে ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আটকে উঠলো। অসভ্য বদমাশ লোক পিছু পিছু রুম পর্যন্ত চলে আসছে। হৃদার কুচকানো ভ্রুজোড়া দ্বিগুণ কুচকে গেল। ঠোঁটে ঠোঁট চেপে ধরে উঠে দাঁড়ালো সে, বুকের উপর দুহাত ভাঁজ করা। দরজার সাথে ড্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আফনান, ঠোঁটে তার দুর্লভ হাসির রেখা। হৃদার চোয়াল শক্ত হলো, কাটকাট গলায় জিজ্ঞেস করলো, আমার রুমে আসার সাহস কে দিয়েছে আপনাকে? আফসান লঘু কণ্ঠে বলল, রুমে গেলাম কই? আমি এখনো দরজায় দাঁড়িয়ে আছি। তাছাড়া দুদিন পর এই রুমটা আমারই হবে, তাই দেখতে আসলাম। হৃদা শক্ত হলো। আফনান ধূপধাপ পা ফেলে রুমে এলো। অভিজ্ঞ চোখে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা পর্যবেক্ষণ করে নিল। আফনান খাটের উপর বসলো, শ্লেষের স্বরে বলল, যদিও রুমটা ছোট, তবুও তোমার জন্য কষ্ট করে হলেও আমি মানিয়ে নেব। হৃদা রাগান্বিত গলায় বলল, পাগল হয়েছেন? আমার রুম আপনার হবে কেন? আফসান ঠোঁট টিপে হাসলো, দুষ্টুমি করে বলল, পাগল হয়েছি তোমার প্রেমে। আফসানের কথা শুনে হৃদার শরীর জ্বলছে রাগে, দাঁত কিরমির করছে সে। এই মুহূর্তে তার ইচ্ছা করতেছে লোকটাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে। শুধু রুম না, বাড়ি থেকে বের করতে। আফসান হয়তো বুঝলো তার মনের কথাটা। বসা থেকে উঠে দাঁড়ালো, 2 কদম পা এগিয়ে গেল চারুর দিকে। মুখোমুখি দাঁড়িয়ে খানিকটা ঝুঁকে পড়লো হৃদার দিকে। আফসান হৃদার চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রাখে, অদ্ভুত স্বরে বলল, ওই দিনের কথা মনে আছে? তুমি বলেছিলে এই জেলার মন্ত্রী টাকাখোর, অকর্মা, টাকা হাতানোর জন্য সে মন্ত্রী হয়েছে। আরো অনেক অনেক অপবাদ দিয়েছ। মন্ত্রী জেলার উন্নয়ন না করে নিজের পকেট গরম করছে, রাস্তাঘাট ভাঙাচোরা, কোনো উন্নতি করছে না। এখন দেখো, তোমাকে বিয়ে করতে মন্ত্রী ছেলে স্বয়ং এসেছে। বিয়ের পর দুজনে একসাথে উন্নতি দেখবো। আফসান কথাগুলো শেষ করে বড় বড় পা ফেলে রুম থেকে চলে গেল। হৃদা স্তব্ধ, নির্ভীক, বাকরুদ্ধ। চোখ দুটো বড় বড় হয়ে গেছে তার। মন্ত্রীর ছেলে? শুকনো ঢুক গেল হৃদা। হৃৎপিণ্ডটা বিশ্রীভাবে লাফাচ্ছে। হৃদা তখনও দাঁড়িয়ে আছে। সহসা মাথাটা চক্কর দিয়ে উঠলো তার। হৃদা বিছানায় বসলো, চোখ দুটো বন্ধ করে 2 হাতে মাথাটা চেপে ধরলো। একেই বলে খাল কেটেছি, কুমির আসছে না দেখে নিজেই নাচতে নাচতে গিয়ে কুমির থাকা জলে ঝাঁপিয়ে পড়েছি। কুড়ালে পা কাটছিল না বলে নিজেই কুড়ালের নিচে পা রেখে বলেছি, নে ভাই কুড়াল, সারা জীবন তো শুধু ঘাস কাটিস, এবার না হয় আমার পাটা একটু কাট। হৃদা শ্বাস ফেলল। মস্তিষ্ক তাকে এই মুহূর্তে অদৃশ্য এক বিপদ সংকেত দিচ্ছে। বিপদ হবে, তাই সাবধান করতেছে। হৃদা চোখ দুটো ছোট ছোট করে চাইল। বুকের মধ্যে তখনও ধকধক করছে। আড়ষ্ট হয় হৃদা, বিড়বিড় করে বলল, আবার কোন বিপদ নাচতেছে মাথার উপরে? সন্ধ্যা ঘনিয়ে আসে। ব্যালকনির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে হৃদা, চোখ মুখ গম্ভীর, ভ্রুযুগল কুচকানো। একটু পরপর ঠান্ডা শীতল হাওয়া এসে শরীরকে কাঁপিয়ে তুলছে। হৃদার দৃষ্টি আকাশের দিক থেকে সরিয়ে বাড়ির সামনে তাকায়। গেটের সামনে দাঁড়িয়ে আছে লোকমান রহমান ও তার ফুফু বিদায় দিচ্ছেন শাহজাহান শিকদার ও তার পরিবারকে। ওরা 3 জন গাড়িতে উঠে বসা মাত্র গাড়িটা বাতাসের সঙ্গে তাল মিলিয়ে হুড়হুড় করে চলে গেল। হৃদা তপ্ত শ্বাস ফেলে অন্যদিকে চোখ সরালো। বাড়ি থেকে একটু দূরে একটা বিশাল বড় আম গাছ। সন্ধ্যার আবছা অন্ধকারে ওইখানটায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ দুটো সরু করে চাইল। আসবিন? হ্যাঁ আসবিন। ও ওখানে দাঁড়িয়ে আছে কেন?
মনে হচ্ছে কোনো পাথরের মূর্তি। আচমকা আশবিন মাথা তুলে তাকালো হৃদার বারান্দার দিকে। ধরা পড়েছে এমনভাবে চমকে উঠল হৃদা। আশবিন কিং কর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে আছে। লোকমান রহমান বাড়ির ভিতর চলে যেতেই আশবিন হাতের ইশারায় হৃদাকে নিচে আসতে বলে। হৃদা ডানে বামে মাথা নেড়ে তাৎক্ষণিক রুমের ভেতর চলে গেল। বিছানার উপর বসে ভারী নিঃশ্বাস ফেলল। হৃদস্পন্দন বাড়তে লাগলো। দুঃখ পোকানির আওয়াজ শুনতে পেল হৃদা। কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই আশবিন তাকে পেটায়। সেখানে সে যদি জানতে পারে ওকে একজন দেখতে আসছে, তাহলে ও কি করবে? ভাবতেই শরীরে কাটা ফুটলো যেন। হঠাৎ ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠল। ঘাড় ঘুরিয়ে বিছানার উপর থেকে ফোনটা নিল সে। ফোনের স্ক্রিনে জলজল করছে আশবিনের নাম। হৃদয় শুকনো ঢোক গিলে নেয়। কলটা কেটেই ফোনটা আবার বিছানার উপর উল্টো করে রাখে। শব্দে ফোন আবারও বেজে উঠল। হৃদা জানে সে যতক্ষণ কল রিসিভ করবে না ততক্ষণ আশবিন ওকে কল করবে। হৃদা কল রিসিভ করলো। আশবিন কিছু বলার আগে হৃদা তটস্থ ভঙ্গিতে শুধালো, কি চাই? বারবার কল দিচ্ছেন কেন? আশবিন চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে বলল, অনেক সাহস হয়েছে না? আমার কল কাটার সাহস কে দিয়েছে তোমাকে? 2 মিনিট সময় দিচ্ছি, কথা আছে, জলদি নিচে আসো। হৃদা থতমত কণ্ঠে বলল, পারবো না, আব্বা বাসায় আছেন, দেখলে বকা দিবেন। আশবিন শক্ত গলায় ধমক দিয়ে বলল, চুপচাপ নিচে আসো, আমাকে বাধ্য করো না উপরে আসতে। আমি ভয় পাই নাকি তোমার বাপকে? হৃদা কান থেকে ফোন নামিয়ে ভারী নিঃশ্বাস ফেলল। হাত বাড়িয়ে ওনাটা টেনে গলায় পেঁচিয়ে বাড়ির বাইরে এলো। ততক্ষণে আশবিন গেটের সামনে এসে দাঁড়িয়েছে। হৃদাকে দেখা মাত্র আশবিন শক্ত গলায় বলল, এই মাত্র যে গাড়িটা গেল, ওরা কেন এসেছিল? হৃদয় বিচলিত হয়। থমথমে গলায় জিজ্ঞেস করলো, কেন? যেই আসুক তাতে আপনার কি? আশবিন থমকে উঠল। উচ্চ গলায় বলল, কথা ঘুরাচ্ছ কেন? সোজা কথা সোজা উত্তর দিতে পারো না? হৃদা আহত চোখে তাকিয়ে আছে। আশবিনের হঠাৎ করে হলো কি? সে কখনো হৃদার সাথে এই টোনে কথা বলেনি। হৃদা মাথা নিচু করে ফেলল। আশবিন হালকা আকাশি রঙের শার্ট পরেছে। শরীরের সাথে আটসাট ভাবে লেপ্টে রয়েছে শার্টটা। হৃদার কোকড়া চুলগুলো পিঠে পড়ে আছে। আল গোছে চুলগুলো হাতের সাথে পেঁচিয়ে কাকড়া দিয়ে বেঁধে নিল। আশবিন আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস ছাড়ল। ফুল হাতা শার্ট কনুই পর্যন্ত ভাঁজ করতে করতে জিজ্ঞেস করলো, প্রশ্ন করেছি, কথা কানে যাচ্ছে না? হৃদা থমথমে গলায় বলল, মন্ত্রী শাহজাহান শিকদার আর তার স্ত্রী ও ছেলে এসেছিল। আশবিন রুক্ষ গলায় বলল, কেন এসেছিল? হৃদা ক্ষীণ কণ্ঠে বলল, আমায় দেখতে এসেছিল, বিয়ের পাকা কথাও হয়ে গেছে। আশবিন শক্ত করে হাত দুটো মুষ্টিবদ্ধ করল। রাগে শরীর কাঁপছে। আশবিন হুট করে হৃদার হাতটা চেপে ধরেন। মৃদু আর্তনাদ করে উঠল হৃদা। আশবিন চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলল। তারপর রুদ্ধ কণ্ঠে বলল, তুমি এই বিয়ে করবে না, বাসায় গিয়ে সোজাসুজি না করে দিবে। তুমি শুধু আমার। আমি বেঁচে থাকতে তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। হৃদা চোখ তুলে তাকে এক পলক দেখে তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধরাস ধরাস করছে তার। সে জানতো ওর বিয়ের খবর শুনলে আশবিন উন্মাদ হয়ে যাবে। হৃদা আশবিনের হাতটা ছেড়ে দিয়ে দ্রুত যাওয়ার জন্য পা বাড়ালো। আশবিন রাগান্বিত গলায় বলল, তোমার ভাগ্যে শুধু আমার নাম লেখা। তোমার সবটা জুড়ে আমি থাকবো, কেবল আমি। হৃদা সরল গলায় বলল, আমি ভেতরে যাই। সদ্বিত ফিরে পেল আশবিন। উপরনিস মাথা নাড়ল। হৃদা নিশ্চল পায়ে চলে গেল। আশবিন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে চটজলদি কাউকে কল করলো। মুখটা বিভৎসভাবে কুচকে বিরক্তির সাথে চলে গেল। শিকদার বাড়ির চেহারাটা এক ঝটকায় বদলে গেছে। কেউ আন্দাজ করতে পারছে না কি হচ্ছে। সবার মুখের অবস্থা থমথমে। আফসানের বিয়ে ঠিক হয়েছে। খুশির খবরে সবার চেহারায় আনন্দ উল্লাস ফুটে উঠেছিল। হঠাৎ আশবিনের আগমনে সবার আনন্দটুকু গ্লানিতে পরিণত হয়েছে। সোফিয়া খাতুন থমকালেন। ভয়কাতুরে দৃষ্টিতে আশবিনের দিকে তাকিয়ে আছেন। ছেলেটার রাগ জেদ সম্পর্কে সোফিয়া জানেন। রাগের বসে কখন কি করে বসে তার ঠিক নেই। সোফিয়া নিশ্চুপ। সোফিয়া শুকনো ঢুক দিলেন। আশবিন রেগে আছে কেন? তার এখানে আসার কারণটাই বা কি? মারাত্মক প্রয়োজন না হলে শিকদার বাড়ির আশেপাশেও সে আসে না। তবে আজ কি? তথ্য জানার আগ্রহ কিছুতেই দমাতে পারছে না সোফিয়া। শাহজাহান শিকদার কথা বলছেন না। দুই ছেলের মুখ থেকে কথা শোনার জন্য তাকিয়ে আছেন। হঠাৎ সোফিয়ার কণ্ঠ শুনে তার দিকে তাকায় শাহজাহান। সোফিয়া ভারী নিঃশ্বাস ফেলে বললেন, আশবিন কেন এসেছে? কে চায় সে? তুমি একবার জিজ্ঞেস করো। ওদের দুই ভাইকে দেখে মনে হচ্ছে একজন আরেকজনের রক্তের পিপাসু হয়ে গেছে। শাহজাহান শিকদার ঠোঁট নাড়িয়ে বললেন, আমি জানি না সোফিয়াও কেন এসেছে। ওরা কি বিষয়ে কথা বলছে তুমি শুনতে পাচ্ছ কি? সোফিয়া নাসুযোগ মাথা নাড়ল। তিনি শুনতে পাচ্ছেন না। শাহজাহান শিকদার ঢোক গিলেন। কি চলছে তার দুই ছেলের ভেতর? ওরা কি নিয়ে কথা বলছে? আশবিন চোয়াল শক্ত করে।
বাবা মাকে অবাক করে দিয়ে হঠাৎ আফসানের শার্টের কলার চেপে ধরলো। তখনই পরিস্থিতি হঠাৎ স্রোতের বিপরীতে বইতে লাগলো। আজমিনের আচমকা আক্রমণের অপেক্ষায় ছিল যেন আফসান। রহস্যময় হাসি ফুটে উঠল আফসানের ওষ্ঠদয়। সে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে আছে। আজমিনের কাজ দেখে শাহজাহান শিকদার ও সোফিয়া ওদের পাশে এসে দাঁড়ায়। ছোট ছেলের হাত টেনে ধরে বললেন, আজবিন কি বেয়াদবি করছো? রাস্তায় থেকে ছোট লোকদের মতো কাজ করছো। ও তোমার বড় ভাই, ছাড়ো বলছি। আজমিন ছাড়ল না। বাবার কথা কানে তুলল না মোটেও। আজমিন মুখ থেকে বলল, আমি ওর জান নিয়ে নেব। ওর সাহস হয় কি করে আমার প্রাণের দিকে হাত বাড়ানোর? আমার জীবনের সব সুখ শান্তিও নিজের করে নিয়েছে, কিন্তু এইবার আমি আর সেটা হতে দেব না। শাহজাহান শিকদার ভ্রুকুঞ্চিত করলেন। কিসের প্রাণ? আজমিন ঘটনা তাদের বলল। সব শুনে শাহজাহান শিকদার দোটানায় পড়ে গেল। তার দুটো ছেলে, একটা মেয়ের জন্য লড়াই করছে। এক ভাই আরেক ভাইয়ের প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। শাহজাহান শিকদার ভারী নিঃশ্বাস ফেলল, বললেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজমিন চেঁচিয়ে বলল, হৃদা আমার, শুধু আমার। ওর দিকে হাত বাড়ালে আপনার বড় ছেলের অস্তিত্ব আমি দুনিয়া থেকে মুছে দিব। আফসান শান্ত গলায় বলল, আমার জন্য বাবা আপনি তাকে দেখতে গিয়েছেন। আমার বিয়ে তার সঙ্গেই হবে, আর যদি না হয় আপনার সাম্রাজ্য ধূলিসাৎ করে দেব। আজমিন তেড়ে এলো। সহসা কয়েক জোড়া চোখকে বিস্ময়াভিভূত করে দিয়ে আফসান তার পিছনের প্যান্টে গুজে রাখা পিস্তলটা বের করে আনলো। হঠাৎ সেটা আজমিনের কপালে ঠেকিয়ে বলল, আমার সাথে খেলতে আসলে মৃত্যুকে গলায় লাগাতে হবে। আমি যা চাই সেটা যে কোনো উপায় নিজের করে নেই। তুই এই গল্পের হিরো আর আমি হলাম ভিলেন। যেখানে আমি ভিলেন সেখানে নায়ক নায়িকাকে পাবে, ভাবাও মূর্খতা। আজমিনের চাহনিতে ক্রোধ। আফসানের কথা শুনে রাগের চোটে তেলে বেগুনে জ্বলে উঠল। আজমিন খিটখিটে মেজাজের সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি বেঁচে থাকতে সম্ভব নয়। আফসান হাসলো, মাপা হাসি, কপাল কুঁচকে ফেললো। পিস্তলের সামনে দাঁড়িয়ে এই কথা একদম বেমানান। শাহজাহান শিকদার ধমক দিয়ে উঠলেন। আজমিন বাবার দিকে তাকিয়ে কণ্ঠের তেজ বজায় বলল, আপনার ছেলেকে সাবধান করে দিন আব্বা। আমার ভালোবাসার দিকে হাত বাড়ালে তাকে পুড়িয়ে ছারখার করে দেব। আগুন নিয়ে খেলছে। আফসান মাথা নিচু করে বাঁকা হাসি দিল। সে উচ্চস্বরে বলল, যেদিন সে আমার গাড়িতে উঠে বসেছিল সেদিন থেকে সে আমার হয়ে গেছে। তার সামনে আগুন আছে নাকি পানি সেটা আমার দেখার বিষয় না। আজমিন কপট রাগ দেখিয়ে বলল, ও কোনো জড় বস্তু না যে তুই বলি আর ও তোর হয়ে গেল। আফসান ঠোঁট টিপে হাসলো, সহাস্যে বলল, প্রসেস চলছে ব্রো। অন্ধকার চারিদিকে। দূরের রাস্তা থেকে মাঝে মাঝে ভেসে আসে গাড়ির শব্দ। দিঘির পাশে সবুজ ঘাসের উপর বসে আছে তারা। জ্যোৎস্নার কোমল আলো দিঘির জলে পড়ে ঝিকিমিকি খেলছে। হালকা ঢেউয়ে আলো ভেঙে ভেঙে যাচ্ছে। দিঘির জলে চাঁদের নিরন্তন খেলা নির্বাক তাকিয়ে দেখছে আজমিন। ঠোঁটের সিগারেটটা প্রায় শেষ। পুরোপুরি শেষ হতেই ওটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল আজমিন। তারপর নিশানের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, আরেকটা দে। নিশান দম ফেলল। আজমিন সন্ধ্যা থেকে একটানা সিগারেট টানছে। ইতিমধ্যে এক প্যাকেট শেষ করে ফেলেছে, এখন আবার এক প্যাকেট চাচ্ছে। আজমিনকে এত সিগারেট টানতে 3 বছর আগে একবার দেখেছিল সে। সেদিন 3 প্যাকেট খেয়ে 3 দিন অসুস্থ ছিল। সেদিনও ওর বাবার বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিল। আজ আবার কি হয়েছে? নিশান সেটা জানে না। জ্যোৎস্নার আলোয় আজমিনের দিকে ভালো করে তাকালো সে। নিশান শক্ত গলায় বলল, আর কোথায় পাবো? পুরো প্যাকেট তো শেষ করে ফেলেছিস। আজমিন ফুঁসে উঠল। নিশান ফের বলল, কি হয়েছে বল। আজমিন কিছুই বলল না, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আজমিনের মুখে কোনো বাক্য নেই। তার পৃথিবী যেন উলট পালট হয়ে গেছে। কেবল বুক চিরে রুদ্র শ্বাস বেরিয়ে আসে। নিশান আন্দাজে বলল, তুই আজ তোর বাবার বাড়িতে গিয়েছিলি? ওই লোক আমার বাবা না। উনি আমার বাবা হয়ে উঠতেই পারেননি। উনি শুধু আফসান শিকদারের বাবা। আজমিনের চোখ ছলছল করছে। এই বুঝি চোখের পানি টুপ করে গড়িয়ে পড়ল। নিশান আজমিনের কাঁধ শক্ত করে চেপে ধরে বলল, তিনি ডেকেছিলেন কেন? আবার বকেছে তো কি? আজমিন মাথা নেড়ে না বুঝালো। কর্কশ গলায় বলল, আমাকে ডাকেননি, নিজেই গিয়েছিলাম। কেন? জানোয়ারটার মুখোমুখি হতে। জানোয়ার? হ্যাঁ, আফসান শিকদার। ওর তুখর বুদ্ধি আর অভিনয়ের জন্য আমি কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি। ও সব অন্যায় করতো আর খুব সাফাই ভাবে সেসব আমার উপর চাপিয়ে দিত। বাবা তার কথায় বিশ্বাস করতেন আর মা আমার চেয়ে বেশি তার সৎ ছেলেকেই ভালোবাসে। শুধুমাত্র ওর জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। এসব আমি জানি। তুই ওই বাড়িতে গিয়েছিলি কেন সেটা বল। ওই জানোয়ারটার আমার সবকিছুর উপর নজর। ছোটবেলা থেকে আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে সে, আর এখনো সে ওইটাই করছে। কিন্তু এইবার আমি চুপ করব না। আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে, হৃদাকে আমার থেকে ছিনিয়ে নিতে চাই।
আমি এটা হতে দেব না, কিছুতেই না। বিস্ময়ে ভ্রু কুচকে ফেলল নিশান। হৃদা আর আফসান কিভাবে কি সে কিছুই বুঝতে পারছে না। নিশান বলল, আফসান কিভাবে হৃদার কাছে পৌঁছালো? জানি না। নিশান গম্ভীর গলায় বলল, এর মানে আফসান শুরু থেকেই তোর উপর নজর রাখছে। ওর কোনো লোক তোর পেছনে লেলিয়ে দিয়েছে, আর সেই তোর সব খবর তাকে দেয়। আজমিন কপালে 4 ভাঁজ ফেলল। নিশান কথাটা মন্দ বলেনি, এমন হতেই পারে তার উপর নজর রাখছে কে, সেই মানুষটাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। হুট করে নিশান বলল, চোখে পানি কেন তোর? কই না তো। আজমিন চোখ আড়াল করে পানিটুকু মুছে নিল। নিশান হেসে ফেলল। আজমিনের কাঁধে চাপ দিয়ে বলল, রিয়েল লাভ জিনিসটাই এমন ভাই, শক্তপোক্ত মানুষও তার কাছে মাথা নত করে। হৃদয়কে হারানোর ভয় ঢুকেছে তোর মধ্যে। আজমিন নিশ্চুপ। নিশানের কথা মিথ্যে নয়। নিশান বলল, তুই হৃদয়ের সঙ্গে কথা বল, তারপর ওর বাবার সঙ্গে। আমার মনে হয় হৃদয় তোকে ভালোবাসে। হৃদয় যদি তোকে চায় তাহলে একটা আফসান কেন, 10টা আফসানও তোদের আলাদা করতে পারবে না। আজমিন চোখ গোল গোল করে তাকালো। নিশান তার প্রকৃত বন্ধু, মাঝে মধ্যে এত দারুণ দারুণ আইডিয়া দেয় যা খুব উপকারে আসে। আজমিন আচমকা নিশানকে জড়িয়ে ধরল। খুশিতে গদগদ কণ্ঠে বলল, আমি এখনই যাচ্ছি। নিশান হঠাৎ আজমিনের হাত ধরে থামিয়ে দিল তাকে। মৃদু গলায় বলল, এখন না, আগামীকাল দেখা করবি। চেহারা যে অবস্থা করেছিস, এই অবস্থায় হৃদয় তোকে দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। আজমিন ফিচেল হাসল। আজমিন বাড়ি এসেছে রাত 8টায়। সে রুমে ঢুকে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। 30 মিনিট সময় নিয়ে গোসল সেরে তারপর একটা তোয়ালে কোমরে পেঁচিয়ে বেরিয়ে এলো। অন্য আরো একটা তোয়ালে তার হাতে। ভেজা চুলগুলো মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ায় সে। চুলের পানি পিঠ বেয়ে বেয়ে পড়ছে। আজমিন ভ্রু কুচকে তাকায় হৃদার বারান্দার দিকে। বারান্দা অন্ধকার, রুমের আলো নেভানো। রুমের আলো অন থাকলে বারান্দায় আলো আসে। আজমিন গম্ভীর শ্বাস ফেলল। হৃদা কোথায়, কি করছে এখন? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে? আজমিন ঠোঁট কামড়ে ধরল। সে এখন হৃদার খোঁজ নেবে কিভাবে? আজমিন দ্রুত পায়ে রুমে ফিরে এলো। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। কোমর থেকে তোয়ালে সরাতে যাবে তখনই দেখলো তার বিড়ালটি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আজমিন চল শক্ত করলো, বলল, তাকিয়ে আছিস কেন? যা ভাগ, আমার বউয়ের ভবিষ্যতের দিকে নজর দিবি না। হুশ হুশ। ঢেউ সঙ্গে সঙ্গে দরজার সামনে থেকে সরে গেল। মেরুন রঙের টি শার্ট, ধূসর রঙের প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়ায়। চিরুনি চালিয়ে চুলগুলো ঠিকঠাক করে আবারও বারান্দায় এলো আজমিন। অবশ্য দেখা পেল তার হৃদার। রুমের আলো জ্বলছে, সে আলোয় আলোকিত বারান্দা। হৃদা বারান্দায় দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে হৃদার চুলগুলো উঠছে। এক দৃষ্টিতে তাকিয়ে আকাশ দেখছে। আজমিন ভারী নিঃশ্বাস ফেলল। মনে হলো বুকের উপর থেকে ভারী কিছু নেমে গেছে। বুকটা হালকা লাগছে এখন। আজমিন বিমোহিত কণ্ঠে বলল, আমার হৃদয়ের রানী, আমার ভালোবাসা, আমার প্রাণ, তুমি রাতের আকাশে ঝলমলে তারা। আমি দূর হতে তোমায় দেখি, নেভাই আমার প্রাণের জ্বালা। তুমি আমার, তুমি কেবল আমার। হঠাৎ হৃদা তাকায় আজমিনের বারান্দার দিকে। আজমিনকে দেখে সে থমকে গেল। বারবার চোখের পলক ফেলল সে। আজমিন তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর ডান হাত তুলে হাই দিল। হৃদা সঙ্গে সঙ্গে বারান্দা থেকে রুমে চলে গেল। আজমিন হতবাক হয়ে গেল। হৃদয়ের হঠাৎ পরিবর্তন তাকে ভাবিয়ে তুলল। সহসা আজমিন নিচে তাকালো। লোকমান রহমান রাত 9টা বাজে কোথা থেকে ফিরছেন। গেটের মুখে বাবাকে দেখিয়ে রুমে ঢুকে গিয়েছে হৃদা। বাঙালি মেয়েরা তাদের বাবাকে বাঘের মতো ভয় পায়। হৃদার পালিয়ে যাওয়ার অর্থ বুঝিয়ে মুচকে হাসল সে। কিন্তু লোকমান রহমানকে দেখার পর থেকে আজমিনের মাথা ব্যথা শুরু হয়ে গেল। সে ধূপধাপ পা চালিয়ে এগিয়ে গেল রান্নাঘরে। ঝটপট কড়া করে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে ফেলল। ইজি চেয়ারে হেলান দিয়ে বসে ধীরে ধীরে দুলছেন শাহজাহান শিকদার। যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছেন তিনি। তার ঠিক সামনেই মুখ গম্ভীর করে খাটে বসে আছেন তার স্ত্রী সোফিয়া খাতুন। সোফিয়ার মুখখানা মলিন, চোখ বিষণ্ণ, কণ্ঠস্বর ভাঙা ভাঙা। সোফিয়া স্বামী নামক মানুষটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বিয়ের পর থেকে এই মানুষটার সব কথা অক্ষর অক্ষরে পালন করেছেন তিনি। 28 বছর একসাথে কাটিয়েছেন তারা। সোফিয়ার বুক ভারী হয়ে উঠল। তিনি আর চুপ করে থাকতে পারবেন না। 28 বছরে অনেক অন্যায় তিনি সহ্য করেছেন, কিন্তু আর না। সোফিয়া দীর্ঘ অপেক্ষার পর কঠিন স্বরে বললেন, আপনি আমাকে বিয়ের দিন বলেছিলেন আমাকে আপনি বিয়ে করেছেন শুধুমাত্র আপনার ছেলের দেখাশোনা করার জন্য, একটা মা লাগবে তাই। আমিও তখন আপনাকে কথা দিয়েছিলাম যত যাই হয়ে যাক আমি তার মা হয়ে দেখাবো, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব না।
আপনাকে দেয়া কথা আমি 28 বছর ধরে পালন করছি। আপনার বড় ছেলেকে আমার বুকে আগলে রাখছি, কখনো তার আদর যত্নের ত্রুটি রাখি নাই। তার জন্য নিজের ছেলের দিকে একবারের বেশি দুবার তাকানোর সময় পাইনি। ভুল করেছে আফসান, তবুও শাস্তি আমি আশবিনকে দিয়েছি, আর সেটি দেখে দেখে শিখে সে তার অন্যায় কাজগুলো আশবিনের কাঁধে দিয়ে দিয়েছে। আপনি সবটা জেনে বুঝেও চুপ করে থাকতেন, আমি তখনও কিছুই বলিনি। কিন্তু আজ যখন আপনার বড় ছেলে আপনারই ছোট ছেলের মাথায় পিস্তল ঠেকালো, তখনও আপনি চুপ করে থাকলেন। আপনার বুক কাঁপলো না একটুও? শুধু কি আফসানই আপনার ছেলে, আশবিন কিছু না? ওর শরীরে আপনার রক্ত বইছে না? আপনি দুই নিয়ত করেছেন, একজনকে বসিয়েছেন মাথায়, আরেকজনকে পায়ের কাছেও জায়গা দেননি। আমার ছেলের কি দোষ? সে আমার গর্ভে হয়েছে এটা? আমি বলবো তার দোষ, সে আপনার ঘরে জন্ম নিয়েছে। আশবিন মিথ্যে বলতে পারে না, মিথ্যে অভিনয় করতে জানে না। দুটো মিথ্যে কথা বললে কারো মন জয় করতে পারে না, এটাই তার দোষ। শাহজাহান শিকদার, আপনি আশবিনের বাবা হতে পারেননি। হাউমাউ করে কাঁদছেন সুফিয়া খাতুন। শাহজাহান শিকদার মাথা নিচু করে বসে আছেন। তার স্ত্রীর দেওয়া অপবাদগুলো একটাও মিথ্যা নয়। সত্যি তিনি আশবিনের প্রতি অনেক অন্যায় করেছেন। আফসানের মায়ায় জড়িয়ে তিনি আশবিনকে আপন ভাবতেই পারেননি। আফসানকে গুরুত্ব দিয়েছে সবসময়, তার কি চাই, কি লাগবে সব প্রয়োজনের খোঁজ খবর রেখেছেন। মুখ ফুটে কিছু বলা মাত্রই সে সব ইচ্ছা পূরণ করেছেন। কিন্তু ছোট ছেলের প্রতি সব সময় অন্যায় করেছেন, ধমক দিয়ে ছাড়া কথাই বলেননি। এই সব কিছুর পেছনে কোথাও না কোথাও আফসান জড়িয়ে আছে। আফসান ছোট থেকেই আশবিনকে দেখতে পারতো না। মাঝে মধ্যে রেগে গিয়ে বলতো, আমার ভাই লাগবে না, ওকে মেরে ফেলো। সেটাও অনেক বছর আগের কথা। আফসান আশবিনের থেকে 3 বছরের বড়। আফসানের যখন 12 বছর বয়স, তখন আশবিনের 9 বছর চলে। তখন থেকে আফসান তার উপর দোষ চাপাতে থাকে। আফসান অন্যায় করেছে আর দোষ চাপিয়ে দিয়েছে আশবিনের উপর। আশবিন বড় ভাইকে সমীহ করত, ভয় পেত, তাই তার অন্যায় কাজ সম্পর্কে বাবাকে বলতে সাহস পেত না। আফসানের করা প্রতিটা অন্যায় শাস্তি আশবিন ভোগ করেছে। তারপর থেকে আশবিন তার বাবার মন থেকে ধীরে ধীরে উঠে গেছে। নাকি আফসান চেয়েছিল তার বাবা শুধু তাকে ভালোবাসুক, সে বাবার ভালোবাসা ভাগ করবে না, এত ষড়যন্ত্র করেছে। শাহজাহান শিকদার আর ভাবতে পারছেন না, মাথা ব্যথা করছে তার। হঠাৎ করে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। সোফিয়া গম্ভীর গলায় বললেন, আফসান জানতো আশবিন রিদাকে পছন্দ করে, ভালোবাসে। সব জেনেও সে আমাদের লোকমান রহমানের বাড়িতে নিয়ে গেছে। রিদাকে বিয়ে করার জেদ করেছে, কারণ একটাই, আশবিন রিদাকে পছন্দ করে, আশবিনকে কষ্ট দিতে চায়। আশবিনের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। শাহজাহান শিকদার, আপনি সেলফিশ, ঠিক আপনার বড় ছেলের মতো। 28 বছর একটানা আপনাদের সেবা করেছি, যত্ন করেছি, তার এই প্রতিদান দিচ্ছেন আপনারা আমাকে? শাহজাহান শিকদার হাসফাস করছেন, মাথা চক্কর দিয়ে উঠছে তার। যে সন্তানকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেছেন, সেই তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছিল। সে তাকে কাঠের পুতুল বানিয়ে রেখেছিল। সূর্য মাথার উপর স্থির, রোদের তাপ বেশি না, হালকা শীতল হাওয়া বইছে। এখন দুপুরবেলা। কলেজের পাশে কফি শপের এক কোনায় আশবিন বসে আছে। হালকা নীল রঙের শার্ট পরে আছে সে। শার্টের হাতা সুন্দর করে ভাঁজ করে কনুই পর্যন্ত গুটিয়ে রেখেছে। চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, বেশ পরিপাটি হয়ে এসেছে সে। বসে আছে কারো জন্য, বিশেষ মানুষের অপেক্ষায়। কফি শপে সে ছাড়াও অনেকে এসেছে আড্ডা দিতে। পুরুষের তুলনায় আজ মেয়েই বেশি। অদ্ভুত স্বভাবের মেয়েগুলো, তারা আর চোখে আশবিনকে দেখছে লুকিয়ে লুকিয়ে, আবার মিটিমিটি করে হাসছে। কি আশ্চর্য, আবার কথাও বলা হচ্ছে ফিসফিস করে। দক্ষিণ দিকে একটা টেবিলে 4 জন মেয়ে বসে আছে। অনেকক্ষণ যাবৎ আশবিনকে চোখ দিয়ে গিলছে তারা। তাদের মধ্যে প্রথম জন তানজিলা বলল, ছেলেটা দারুণ, উফ, ও যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে তো আমি পাগলই হয়ে যেতাম। দ্বিতীয় জন তিথি ঈষৎ রাগী গলায় বলে উঠল, অত হ্যান্ডসাম ছেলে তোকে পাত্তা দিবে কেন? তুই তো ওর নখের যোগ্য না। তানজিলা কর্কশ গলায় হিসিয়ে বলল, বেশি বেশি বলছিস। তিথি তার কথার ধার ধরে না। তিথি তখন মাওরার হাতটা চেপে ধরে বলল, মাওরা, তুই একবার চেষ্টা কর। এখানে সবার চেয়ে তুই বেশি সুন্দরী, সেটা তোকে কিছুতেই মানা করতে পারবে না। তাছাড়া সে তো লম্বা সুঠাম দেহ, সুদর্শন, আর কি চাই? তোর সাথে দারুণ মানাবে। মাওরা লজ্জিত ভাবে হাসলো।
ঘাড় ঘুরিয়ে আরো একবার আশবিনকে দেখলো সে। তারপর নরম গলায় বলল, আমি ওর কাছে যাব, একটা চিরকুটে আমার নম্বর লিখে দে, তাকে দেব। তন্নি চটপট একটা কাগজে মাওরার নম্বর লিখে দেয়। মাওরা চিটকুটটা দুভাঁজ করে উঠে দাঁড়ায়। মাওরা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে। সে দ্রুত জামাটা ঠিক করে, তারপর গলার দিক থেকে কাপড় কাঁধ পর্যন্ত নামিয়ে হাই হিলের টুকটুক শব্দ তুলে এগিয়ে গেল। মাওরা আশবিনের ঠিক পাশে দাঁড়ায়। মনে হলো সম্ভব হলে সে গিয়ে তার কোলে বসতো। মাওরা হাসি মুখে মিষ্টি কণ্ঠে বলল, হাই হ্যান্ডসাম, আই এম মলি, অ্যান্ড ইউ? আশবিন জবাব দিল না, সে গম্ভীর। মাওরা লম্বা শ্বাস টেনে তারপর ফেললো, কণ্ঠস্বর কোমল করে বলল, আমার দেখা সকল পুরুষের মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। দিস ইজ ফর ইউ। মাওরা চিরকুটটা টেবিলের উপর রেখে চলে গেল। মাওরা ওর বন্ধুদের পাশে গিয়ে বসলো। টেবিলের উপর খানিকটা ঝুঁকিয়ে মৃদুস্বরে বলল, চিরকুট দিয়েছি, এইবার শুধু কল আসার অপেক্ষা। উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না, অনেক এক্সাইটেড লাগছে। তিনি হঠাৎ মাওরার হাতটা চেপে ধরে বলল, আজকে কল করবে, ধৈর্য ধর, সবরি কিন্তু মেয়া ফলে। মাওরা মুচকি হেসে মাথা নাড়ল। আশবিন কাগজটার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে বা হাত দিয়ে কাগজটা ছুঁড়ে ফেললো নিচে। আশবিন গভীর শ্বাস ছাড়ে। টেবিলের উপরে থাকা কফি কাপ থেকে ধোঁয়া উঠছে তখনও। আশবিন ওয়েটারকে ডেকে বলল, এক্সকিউজ মি, আমি যখন বলবো তখন একটা কোল্ড কফি আর একটা ব্ল্যাক কফি দিবে। এখন এই কাপটি নিয়ে যাও। ওয়েটার মাথা কাত করে। আশবিন বিষণ্ণ চোখে দরজার দিকে তাকিয়ে তার চোখে কেবল অপেক্ষা। ক্লাস শেষে ইভা ছুটে গেল হৃদার কাছে। হৃদা ব্যাগ গোছাচ্ছে। ইভা তার সামনের বেঞ্চে বসে ধীরে ধীরে বলল, হৃদা, আশবিন ভাইয়া খবর পাঠিয়েছে, উনি তোর জন্য কফি শপে অপেক্ষা করবেন। হৃদা ঝাঁঝালো গলায় বলল, বসে বসে অপেক্ষা করতে কে বলেছে? শুয়ে শুয়ে অপেক্ষা করুক, কারোর কোনো সমস্যা নেই। হৃদা, আশবিন ভাইয়া তোকে এখানে যেতে বলেছে। হৃদা অকপটে জবাব দিল, আমি যাব না। তুই এমন করছিস কেন? আমরা সবাই জানি আশবিন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে, তারপরে তুই নাকি ইগনোর করছিস। ইভা হঠাৎ ইলমার হাতে খোঁচা দিয়ে বলল, তুই চুপ করে আছিস কেন? তুইও কিছু বল। ইলমা দ্রুত মাথা নাড়ল, হড়বড়িয়ে বলল, হ্যাঁ রে হৃদা, তোর ডেফিনেটলি যাও, প্লিজ চলে যা, তুই না গেলে ভাইয়া আমাদের গলা টিপে ধরবে। তাদের মুখে এক প্রকার চাপা ভয়। হৃদা ঠোঁট টিপে হাসল। ইভা ফের বলল, ভাইয়া বলেছেন তোর সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? আমি জানি না। হৃদা মৃদুস্বরে বলল, ঠিক আছে, যাব। হৃদা এলো। আশবিনকে দেখে সে হেঁটে তার দিকে এগিয়ে গেল। আশবিনের সামনের চেয়ারটায় বসলো হৃদা। আশবিন মুচকি হাসল। হাতের ইশারা ওয়েটারকে কফি আনতে বলল। হৃদা ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে ডেকেছেন কেন? কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলুন। সময় হলেই বলবো, এখন একটু বসো। ওয়েটার অর্ডার নিয়ে এলো। টেবিলের উপর রেখে সে চলে গেল। হৃদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুট করে বলে উঠল, আপনি কি ওইসব ছেলেদের মতো যারা মেয়েদের ইমপ্রেস করার জন্য ব্ল্যাক কফি খায়? আশবিন ভ্রু কুঞ্চিত করলো, এক পলক তাকালো, ঠোঁটে বাঁকা হাসি, শক্ত গলায় বলল, তুমি ইমপ্রেস হচ্ছ, তাতেই হবে। হৃদা বিশাল বড় ধাক্কা খেলে যেন। তার প্রশ্নে তাকিয়ে পেঁচিয়ে দিয়েছে আশবিন। বেশ চালাক। হৃদা আশবিনের দিকে তাকিয়ে চেয়ার ঠেলে উঠতে নিল। আশবিন গম্ভীর গলায় বলল, বসো, কথা আছে। আমার কোনো কথা নেই। আমার আছে। আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে এক পাও কোথাও যেতে পারবে না। গম্ভীর গলায় বলল সে। আশবিনের কথায় কিছুটা দমল হৃদা। সে আর চোখে চারদিক লক্ষ্য করে। আশেপাশের মেয়েগুলো কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। হৃদা এবার আশবিনের দিকে তাকায়। মেয়েগুলোর অদ্ভুত চাহনির কারণ এখন বুঝতে পারে সে। হৃদা কিঞ্চিত রাগী গলায় বলল, আপনি এত সেজেগুজে আসছেন কেন? কেন? হিংসে হচ্ছে? হৃদা রাগে দাঁত কটমট করছে। এই লোকটা কোনো প্রশ্নের উত্তর সোজাসাপটা দিতেই জানে না। প্রশ্নের জবাবে আরেকটা প্রশ্ন করতেই যেন মজা পান। এই সময় মাওরার বন্ধু তন্নি এলো। হৃদা তার দিকে তাকিয়ে তন্নি একবার হৃদা আর একবার আশবিনকে দেখে সে বলল, উনি কে? আপনার সঙ্গে কি করছে? আশবিনের রাগ হলো। সে জোরে নিঃশ্বাস ফেললো। এই মেয়েগুলোর কি আত্মসম্মান নেই? এদের বুদ্ধি কি হাঁটুতে? এদের ভিতর থেকে লাজ লজ্জা যেন উঠেই গেছে। আশবিন তাকালো, উচ্চ গলায় বলল, মাই ওয়াইফ মিসেস হৃদা শিকদার। তন্নি অবাক হয়ে তাকিয়ে রইল। বিস্ময়কর দৃষ্টিতে আশবিনকে দেখে হৃদার দিকে তাকায়। আশবিন বিরক্ত গলায় বলল, ক্যান ইউ গো নাও? তন্নি মন খারাপ করে মাথা নিচু করে চলে গেল। হৃদা রাগে ফুসফুস করে উঠল, আমি আপনার ওয়াইফ হইনি। হবা? কখনো না, আমার বিয়ে হয়ে গেছে। আশবিন তীক্ষ্ণ গলায় বলল, তোমার বিয়ে যতই ঠিক হোক, বিয়ে তোমার আমার সাথেই হবে। হৃদা রাগ করেছে।
আজমিন নরম গলায় বলল, আমার বাবা যে বিয়ে এনেছে তাতে তুমি রাজি? হৃদা ভ্রু কুচকালো, বিস্মিত গলায় বলল, আপনার বাবা? আজমিন মাথা নাড়ল। গাজীপুর জেলা মন্ত্রী শাহজাহান শিকদার আমার বাবা। যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে আমার বড় ভাই আফসান শিকদার। হৃদা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? কি বলছে আজমিন? কিছুই বুঝতে পারছে না সে। আজমিন লম্বা শ্বাস টেনে তারপর সব তাকে বলে দিল, তার জীবন কাহিনী শোনালো। আফসান তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, তার পেছনের কারণ বলল। সব শুনে স্তব্ধ হয়ে গেল হৃদা, নির্বাক চোখে তাকিয়ে আছে। আজমিন জিজ্ঞেস করলো, তোমার সাথে আফসানের প্রথম দেখা কোথায় হয়েছিল? কলেজের বাইরে। কিভাবে? ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, প্রায় 1 সপ্তাহ আগের কথা। আমি আর আমার বন্ধুরা রাস্তার পাশে দোকানের ছায়ায় দাঁড়িয়েছিলাম। তখন একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতরে আফসান ছিলেন। উনি আমাদের বাড়িতে পৌঁছে দেবেন বলেন। আমি প্রথমে রাজি হইনি, কারণ তাকে আমরা কেউই চিনি না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এইসব বলে তারা। তাই ওদের জোরে জোরেতে রাজি হই। তারপর উনি আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। তারপরেই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, আর বাবাও রাজি হয়ে যায়। আজমিন হৃদার চোখে চোখ রেখে শুধালো, তুমি রাজি? হৃদা ভারী নিঃশ্বাস ফেললো, ডানে বামে মাথা নেড়ে না বুঝালো। আজমিন ফের জিজ্ঞেস করলো, তুমি বিয়ে করবে আমাকে, বউ হবো আমার? কথাটুকু বলে চারুর মুখের দিকে তাকিয়ে রইল আজমিন। সে কি চায় সেটা আগে বুঝতে হবে। হৃদা বলল, আমার বাবার কথার বিরুদ্ধে আমি যেতে পারবো না। আমার বাবা রাজি হলে আমিও রাজি। আজমিন রাগান্বিত গলায় বলল, তোমার ওই বাপ যদি বলে পানিতে ঝাঁপ দিতে তুমি দিবে? হৃদা নিশ্চুপ। আজমিন রাগ চেপে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে তারপর বলল, বাসায় যাও, আজই তোমার হিটলার বাপের সাথে কথা বলবো। হৃদা উঠে চুপচাপ চলে গেল। আজমিন কফি শপ থেকে বের হবার আগ পর্যন্ত সবই ঠিক ছিল। আজমিন হেঁটে হেঁটে তার বাইকের সামনে দাঁড়ালো। সেই মুহূর্তে গাড়ি থেকে নামে আফসান। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে। আফসানের সাথে আরো 3 জন পুরুষ লোক দাঁড়িয়ে আছে। দেখতে ফরেনারের মতো লাগছে। আজমিন চোয়াল শক্ত করলো, চোখে রাগ, দাঁত কটমট করে উঠলো নিজের অজান্তেই। আফসান তাকে দেখে মৃদু হাসলো, দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে এগিয়ে এলো। চোখের সানগ্লাসটির জন্য চোখে চোখ পড়লো না। আফসান বলল, ইস, তোকে দেখলে আমার খুব মায়া হয়। কেমন সব হারিয়ে পথের ফকির হয়ে গেছিস। আজমিন রাগান্বিত গলায় বলল, তোর মায়ার ধার ধারি না আমি। আফসান ঠোঁট বাঁকা করে হাসলো। রাস্তায় থেকেও তেজ কমেনি। আমি তো এমনই থাকবো, তেজওয়ালা। আফসান বলল, আমি আসবো তাই এখানে আগেই চলে আসছিস। আজমিন হাসলো। না, তোর জন্য না, আমার বউয়ের জন্য এসেছিলাম, দেখাও করেছি। তোর বউ এখানে থাকে বুঝি? মেম্বারের বাড়িতে জায়গার কম পড়ে নাই, তাই এখানে থাকার প্রশ্নই ওঠে না। আফসান রাগান্বিত গলায় বলে উঠলো, ও আমার হবু বউ। হৃদা শুধু আমার বউ। সে ছোট ভাইয়ের বউকে হবু বউ বলতে লজ্জা করে না? মানুষ শুনলে তো ছি ছি করবে। আফসান রাগের মাথায় হুট করে আজমিনের শার্টের কলার চেপে ধরলো। আজমিন খুব শান্তভাবে তার হাতটা সরিয়ে ফেললো। তারপর বলল, আমি এখন আর ছোট নই, আমি কি করতে পারি তোর ধারণাও নাই। আর শোন, তোর শরীরে যে রক্ত বইছে আমার শরীরেও সেই একই রক্ত বইছে। রক্ত গরম আমারও হয়, তখন সব একসাথে এলেও সামাল দিতে পারবি না। আজমিন বাইক নিয়ে চলে গেল। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। ধীরে ধীরে আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে কমলা রঙের আভা। পাখিরা উঠছে আকাশের বুকে, উড়ে বেড়াচ্ছে এক পাশ থেকে অন্য পাশে গিয়ে মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। এখন বিকেলবেলা, ঘড়িতে সময় 5টা। লোকমান রহমানের ঠিক সামনে বসে আছে আজমিন। লোকমান রহমানের সঙ্গে অত্যন্ত জরুরি কথা আছে বলেছে বিধায় আজমিনকে বাড়িতে ঢুকতে দিয়েছেন লোকমান রহমান নিজে। আজমিন মাথা নিচু করে রাখছে। লোকমান রহমান তার দিকেই তাকিয়ে আছেন। আজমিনের জরুরি কথা কি শোনার জন্য তিনি অপেক্ষা করছেন। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরে চলেছে। প্রায় 10 মিনিট গড়িয়ে গেল, কিন্তু আজমিন এখন পর্যন্ত কিছুই বলেনি। তারই চুপ থাকা দেখিয়ে বিরক্ত হচ্ছেন লোকমান রহমান। কথা বলতে এসে চুপ করে থাকার কোনো মানে হয়? লোকমান রহমান কণ্ঠে গাম্ভীর্যের ভাব বজায় রেখে বললেন, আজমিন চুপ করে আছো কেন? কথা বলো। তুমি জানো সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। যা বলতে এসেছো জলদি বলো। আজমিন চোখ খুলে তাকালো। আজমিনের কণ্ঠে দৃঢ়তা। আপনি রাগ করেছেন কেন? আমি আপনাকে মোটেও রাগাতে আসিনি। কি জন্য এসেছো? আজমিন চোয়াল শক্ত করে বলল, আমি এখন যে কথা বলবো তার সাথে আমার পুরো জীবন জড়িয়ে আছে। লোকমান রহমান ভ্রু কুঁচকে ফেললেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বললেন, যা বলার বলে তাড়াতাড়ি বিদায়ী হও। লোকটা বেশ বুদ্ধিমান। ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছে আজমিন কি বলতে চায়। আজমিন ঠোঁট কামড়ে হাসলো, তারপর শুধালো, এত চটেছেন কেন মশাই? এ সময় হৃদা এলো। তার হাতে একটা ট্রে আছে।
ট্রেটা টেবিলের উপর রেখে পাশে দাঁড়িয়ে গেল হৃদা। মেম্বার বাড়িতে কোনো অতিথি এলে কোনোভাবেই তাকে খালি মুখে যেতে দেওয়া হয় না, সামান্য খাবার হলেও খেতে হয়। এই নিয়মটা মেনে চলেন সুলতানা। তার মায়ের বানানো নিয়ম ছিল, তিনি তা পালন করেছেন বছরের পর বছর ধরে। আশবিনকে দেখে হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছে হৃদার। আশবিন কেন এসেছে জানে না সে, ভয় লাগছে। আশবিন উল্টাপাল্টা কথা বললে বাবা ভীষণ রেগে যাবেন, রাগে চেঁচামেচি করবেন। হৃদা জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। ড্রয়িং রুম জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে গলা খাখারে দিয়ে উঠল আশবিন। লোকমান রহমানের চোখে চোখ রেখে সে বলল, হৃদাকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। বিস্ময়াভিভূত হয়ে গেলেন লোকমান রহমান। একটু থেমে তিনি উচ্চ গলায় বললেন, তুমি কি বলছো আশবিন? তুমি জানো না হৃদার বিয়ে ঠিক হয়ে গেছে? আশবিন শান্ত গলায় বলল, আমি জানি, আর জানি বলেই আজ সরাসরি কথা বলতে এসেছি। আমি হৃদাকে বিয়ে করতে চাই। লোকমান রহমান গম্ভীর গলায় বললেন, তোমার চাওয়া আর না চাওয়ায় কিছুই আসে যায় না। আমি তোমার মতো বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আশবিন বোঝার চেষ্টা করল। আপনি শান্ত হোক, আমার কথাটা অন্তত শুনুন। লোকমান রহমান রাগান্বিত গলায় বললেন, তোমার একটা কথাও শুনতে চাই না। যে ছেলেকে তার বাবা নিজের বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে ছেলেকে আমি জামাই করব? অসম্ভব। মুহূর্তে রেগে গেল আশবিন। রাগে দাঁতে দাঁত কটমট করে শব্দ করছে সে। শুধুমাত্র হৃদার মুখের দিকে তাকিয়ে রাগটা নিয়ন্ত্রণ করেছেন। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল আশবিন। লোকমান রহমান শুরু থেকেই জানতেন আশবিনের বাবা মন্ত্রী শাহজাহান শিকদার। সেজন্যই তিনি এত মাস আশবিনের সব কটু কথা বেয়াদবি সহ্য করেছেন। কিন্তু এখন আর তা সহ্য করতে চাইছেন না। তিনি বুঝে গেছেন আশবিন তার বাবার জন্য মূল্যহীন। আফসানই তার বাবার সব, আর সে ছেলের সাথে বিয়ে হবে হৃদার। সেভাবে বিষয়টি ভেবে দেখলেন আশবিনকে গণনা করার কোনো প্রয়োজনই নেই। যাকে তার নিজের পরিবার ফেলে দিয়েছে তাকে কেন সম্মান করবেন তিনি? আশবিন গম্ভীর সুরে বলল, হৃদা আমার, শুধু আমার। আমি ওকে ভালোবাসি। একমাত্র আল্লাহ ছাড়া ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বের হয়ে যাও। আশবিন উঠে দাঁড়িয়েছে। আমার সাথে হৃদার বিয়ে দিবেন না? কখনোই না। আশবিন উঠে দাঁড়িয়েছে। সে হৃদার কাছে গিয়ে দাঁড়ানো মাত্রই লোকমান রহমান নিজেও উঠে দাঁড়ালেন। আশবিন হৃদার চোখে তাকিয়ে বলল, আমি বেঁচে থাকতে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। প্রয়োজনে আমি ওকে তুলে নিয়ে যাব। কার এত দম যে আমাকে আটকাবে? আশবিন ঘুরে দাঁড়াতেই লোকমান রহমান কষে থাপ্পড় মারলেন তার গালে। তাল সামলাতে এক পা পিছিয়ে গেল আশবিন। লোকমান রহমান হিসিয়ে বললেন, আমার মেয়ের থেকে দূরে থাকো তুমি, নইলে এর চেয়ে খারাপ অবস্থা হবে তোমার। আপনি শুধুমাত্র হৃদার বাবা বলে আপনার সব রকম অবজ্ঞা আমি সহ্য করছি। আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না আর দয়া করে। বের হয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ঠান্ডা কিন্তু কঠিন স্বরে বলল আশবিন। আমাকে আপনার বাড়ি থেকে তো বের করে দিতে পারবেন মেম্বার সাহেব, কিন্তু আপনার মেয়ের মন থেকে কিভাবে বের করবেন? হৃদার মনে একমাত্র আমি রাজত্ব করি, আর কেউ তা করতে পারবে না। মেম্বার সাহেব, কথা দিচ্ছি, প্রয়োজন হলে নোট করে রাখুন, আমি আশবিন শিকদার হৃদার একমাত্র স্বামী হব। লোকমান রহমান গর্জে উঠলেন। আশবিন তাকে পাত্তা না দিয়ে হৃদার দিকে তাকালো। আশবিন নরম গলায় বলল, তুমি শুধু অপেক্ষা করো, আমি আসবো। তোমাকে নিজের করে নিয়ে যেতে আমি ঠিক চলে আসবো। আমি তোমাকে অন্য কারো হতে দেব না, বিশ্বাস রেখো। আশবিন লোকমান রহমানের দিকে তাকিয়ে পরক্ষণে চলে গেল। লোকমান রহমান মেয়ের দিকে তাকায়। তিনি বললেন, তুমি কি ওই বিয়াদবটাকে পছন্দ করো? মিথ্যা বলবে না হৃদা। হৃদা কোনো জবাব দিল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। চোখে জল টলমল করছে। লোকমান রহমান গলার স্বর উঁচু করে এবারও একই প্রশ্ন করলেন। হৃদা ঢোক গিলে বলল, আমি তাকে ভালোবাসি বাবা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি ওকে জানিয়ে দিয়েছি, আপনি যা সিদ্ধান্ত নিবেন আমি তাই মাথা পেতে নেব। লোকমান রহমান ধমকে সুরে বললেন, ওকে দেখলেই আমার বিপি হাই হয়ে যায়, আর তুমি তারই ভালোবাসো? আবার সে কথা নির্লজ্জের মতো আমাকে শোনাচ্ছ, লজ্জা করছে না বলতে? হৃদা কেঁদে ফেলল। কম্পিত গলায় বলল, বাবা, ভেবেছিলাম তোমার বিয়ে তোমার পরীক্ষার পরে ফেলবো, কিন্তু সেটা আর হচ্ছে না। যা পরিস্থিতি দেখছি, যত দ্রুত সম্ভব তোমাকে বিয়ে দিয়ে বিদায় করব। তুমি আজ থেকে বাড়ির বাইরে যাবে না, তোমার বাইরে যাওয়া বন্ধ। লোকমান রহমান হনহরিয়ে বেরিয়ে গেলেন। হৃদা ফ্লোরে পড়ে হাউমাউ করে কাঁদছে। তার কান্নার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সুলতানা। হৃদাকে দেখে দ্রুত ছুটে এলেন। হৃদার গালে হাত দিয়ে কয়েকবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? হৃদা জবাব দিল না। সুলতানা হৃদার চোখের জল মুছে দেয়। ফের জিজ্ঞেস করলেন, ভাই কিছু বলেছে, বকেছে? হৃদা নিঃশব্দে মাথা নাড়ল। হাউমাউ করে কাঁদছে সে। অস্ফুট স্বরে কি সব বলছে কিছুই বুঝতে পারছেন না সুলতানা। লোকমান রহমান বাগানে আসেন। তিনি শার্টের পকেট থেকে ফোন বের করে কল দিলেন আফসানকে।
একটু সময় নিয়ে কল রিসিভ করে আফসান। সালাম দিল না আফসান, দৃঢ় গলায় বলল, বলুন কি জন্য কল দিয়েছেন? লোকমান রহমান গলা নামিয়ে সব কথা আফসানকে জানায়। আফসান চোখ কুঁচকে বলল, আর কিছু ঘটেছে? না। লোকমান রহমান চিন্তিত গলায় বললেন, কিন্তু আশবিন হুমকি দিয়ে গেছে, বলছে রিতাকে সেই বিয়ে করবে, দরকার হলে তুলে নিয়ে যাবে। আফসান ঠোঁট বাঁকিয়ে বলল, ও তা পারবে না বাবা। জি, আমি বলেছিলাম কি বিয়েটা এই সপ্তাহের মধ্যে হলে ভালো হতো, আমিও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতাম। তুমি বললে এই শুক্রবারেই বিয়ের তারিখ ফেলি। আফসান বলল, আপনি সব ব্যবস্থা করুন, আমি এই শুক্রবারেই বিয়ে করব। আফসান কল কেটে দিল। আফসানের ঠিক পাশেই বসে আছে প্রিয়ল। সে আফসানের সব কথাই শুনেছে এবং প্রিয়ল আশবিনের স্বভাবের সাথেও পরিচিত। প্রিয়ল ধীরে ধীরে বলল, আশবিনকে হালকা করে নিস না। আশবিন ছাত্র দলের নেতা, ও ইতিমধ্যে বিরাট বিরাট কারবার করেছে। সে যখন বলেছে তুলে নিয়ে যাবে, সে কথা আশবিন রাখবেই। বিয়েতে একটা ক্যাচাল অবশ্যই পাকাবে। এই অবস্থায় আমি কি করব? ওকে আটকাবো কিভাবে? আফসান প্রিয়লের সাথে পরামর্শ করলো। প্রিয়ল বলল, বিয়ে না হওয়া পর্যন্ত আশবিনকে বন্দি করে রাখ। মানে খুব সহজ। আশবিন যেহেতু ছাত্র দলের সাথে যুক্ত আছে, তাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দে। জেলে বসে সে কিছুই করতে পারবে না। বিয়ে হওয়ার পর মুহূর্তে বের করবি। ও হারবে, তুই জিতবি। আফসান ভাবলো, মাথা নাড়লো। বুদ্ধিটা দারুণ লেগেছে তার। সে এটাই কাজে লাগাবে। 4 দিন পর বুধবার বিকেল 4:30। আশবিন আর নিশান রাস্তা পাশে একটি টং দোকানে বসে আছে। মন মেজাজ খিটখিটে হয়ে আছে তার। নিশান দুধ চা খাচ্ছেন। আর চোখে আশবিনের দিকে তাকায় সে। নিশান বলল, কি খেলাটাই খেললো আফসান শিকদার। শুরু তো একটু সন্দেহ হতে দেয়নি, তলে তলে কত কিছু করে ফেলেছে। আশবিন ক্ষিপ্ত হয়ে গেল। সে বলল, আমি টেনশনে আছি রিদাকে নিয়ে। 4 দিন ধরে ওকে একবারও দেখিনি। সালা ওর বাপ আমার লাভ স্টোরিতে ভিলেন হয়ে এন্ট্রি নিয়েছে। নিশান খোঁচা দিয়ে বলল, শালা বলে আর কত গালি দিবি মেম্বারকে? যতদিন বিয়ে না করছি। নিশান হাসলো, বলল, ওই শালা বিয়ে উপলক্ষে বাড়িঘর সাজিয়ে ফেলেছে। আশবিন রাগী গলায় বলল, তুই আমার মাথা গরম করিস না, হাত উঠে যাবে। এমনিতে অনেক টেনশনে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। রাস্তার পাশে দাঁড়িয়ে 4 জন ছেলে ঝগড়া করছে। তাদের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয় আশবিন। একটু পরেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। একজন আরেকজনকে মারছে। রাস্তার পাশে অন্যান্য লোকজন দাঁড়িয়ে তা দেখছে। আশবিন আর বসে থাকতে পারলো না। সে ওদিকে এগিয়ে গেল। ছেলেদের মাঝে ঢুকে সে তাদেরকে থামানোর চেষ্টা করতে লাগলো। এক মুহূর্তে একজন ছেলে আরেকজন ছেলের মাথায় ইট মেরে তার মাথা ফাটিয়ে দেয়। আশবিন হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই মুহূর্তে কয়েকজন পুলিশ এগিয়ে গেল। ঘটনা বিস্তারিত না শুনেই আশবিন সহ বাকি 3 জনকে অ্যারেস্ট করেন। আহতকে হাসপাতালে পাঠিয়ে তাদের নিয়ে থানায় চলে যান। নিশান ভিড়ের মধ্যে থেকে দেখলো সবটা। ভারী নিঃশ্বাস ফেললো নিশান। এখন সে কি করবে? কোথায় যাবে? কে সাহায্য করবে তাকে? নিশান দ্রুত ছুটে গেল। ছাত্র দলের 2 জন নেতার সঙ্গে দেখা করলো সে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। ব্যস্ততার অজুহাত দিয়ে চলে যায়। নিশান ছুটে গেল উকিলের কাছে। আশ্চর্যজনক, কোনো উকিল আশবিনের কেসটা নিতে চায় না। তারা এক বাক্যে না করে দেয়। এদিক ওদিক ছুটাছুটি করতে করতে বেজে গেল 11টা। নিশান বুঝতে পারছে এটা একটা চক্রান্ত। এই চক্রান্ত করেছে আফসান শিকদার। নিশান তখন বাড়ি ফিরে গেল। আশবিনকে যে করে হোক বের করতেই হবে তার। যা করার কালকের মধ্যেই করবে। নিশান সারাদিন ধরে এদিক ওদিক ছুটোছুটি করে ক্লান্ত হয়ে পড়েছে। সে সন্ধ্যার দিকে থানায় যায়। আশবিনের সাথে দেখা করে। আশবিন জানে তাকে আটকে রাখার জন্য আফসান এই ষড়যন্ত্র করেছে। আজ রিদার হলুদের অনুষ্ঠান। আজ যে করে হোক তাকে বের হতে হবে। আশবিন বের হওয়ার কোনো উপায় দেখছে না। উপায়ন্তর না পেয়ে আশবিন নিশানকে পরামর্শ দেয় সে যেন তার মাকে বিষয়টি জানায়। এই পরিস্থিতিতে তার মাই তাকে সাহায্য করতে পারবেন। সমস্যা হলো নিশানের কাছে আশবিনের মায়ের কোনো ফোন নাম্বার নেই। আশবিন জানালো তার বেডরুমে একটা নোটপ্যাড রাখা, ওটায় মায়ের নম্বর লেখা আছে। নিশান থানা থেকে বেরিয়ে সোজা আশবিনের বাসার দিকে রওনা দেয়। নিশানের কাছে বাসার এক্সট্রা চাবি ছিল, তাই তার ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হবে না। নিশান দরজার লক খুলে ঘুরে মেম্বার বাড়ির দিকে তাকায়। দেখলো সেখানে চলছে ধুমধাম আয়োজন। নিশান চোখ সরিয়ে দ্রুত ঘরে প্রবেশ করে। খুঁজে খুঁজে নোটপ্যাডটা বের করে। তারপর সঙ্গে সঙ্গে ফোন করে সোফিয়া খাতুনের নাম্বারে। সোফিয়া খাতুন ফোন ধরেন। নিশানের পরিচয় শুনে তিনি চিনতে পারেন। উদ্বিগ্ন হয়ে ছেলে সম্পর্কে জানতে চাইলেন। নিশান একটু থেমে আশবিনের কথা জানায়। ছেলে জেলে শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। শিকদার বাড়িতে এখন কেউ নাই, সবাই গেছে মেম্বার বাড়িতে।
সোফিয়া খাতুনের মুহূর্তে মনে পড়লো বাড়িতে আফসান আছে, তিনি ওর কাছে সাহায্য চাইতে পারেন। সোফিয়া নিজ ঘর থেকে বেরিয়ে আফসানের ঘরের দিকে ছুটে গেলেন। আফসানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন সোফিয়া খাতুন। ঘরের ভেতর থেকে 3টি পুরুষ কণ্ঠ ভেসে আসছে। তিনি শুনতে পেলেন তারা ব্যাচেলার পার্টি করছে। আফসান মদ্যপান করেছে, প্রিয়ল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারা প্ল্যান করে আজমিনকে জেলে ঢুকিয়েছে, কথাটি আরো দুজনকে জানাচ্ছে। আফসান সে সঙ্গে ঘটনাটি বিস্তারিত বলল। সোফিয়ার ভেতরটা কেমন নিঃশব্দ হয়ে এসেছে। তিনি 2 পা পিছিয়ে গেলেন। নিজ হাতে পেলে পুষে একটা কালসাপকে বড় করেছেন তিনি। সোফিয়া ঘরে ফিরে এলেন। তার মাথা ভন ভন করে ঘুরছে। তার একমাত্র ছেলে জেলে, বুক ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে যাচ্ছেন। সোফিয়া খাতুন 2 হাতে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যা শাস্তি আপনি আমার ছেলেকে দিচ্ছেন? ও আমার আল্লাহ, আমার ছেলেটাকে আর কষ্ট দিয়েন না, ওর সব কষ্ট আমাকে দিন। আমি মা হয়ে তার জন্য কিছুই করতে পারিনি, আপনি আমাকে শাস্তি দিন। রাত 11টার দিকে রুমে এলেন শাহজাহান শিকদার। সোফিয়া খাতুন তখন তাকে সবটা খুলে বলেন। সোফিয়া খাতুন কাঁদতে কাঁদতে শাহজাহান শিকদারের পায়ে পড়ে যান। শাহজাহান শিকদার গভীর শ্বাস ছাড়লেন, কপাল কুঁচকে বললেন, এই কাজ আফসানা করেছে, তুমি নিজের কানে ওদের কথা শুনেছো? সোফিয়া খাতুন বললেন, আমার ছেলেকে মুক্ত করুন, ওকে জেল থেকে বের করুন। আমি মা হয়ে আপনার পা ধরে অনুরোধ করছি, আমার ছেলেকে জেল থেকে বের করুন। আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। শাহজাহান শিকদার নিঃশব্দে মাথা নত করে ফেলেন। ছেলে দুটো অনেক বড় হয়েছে, বাপের কোনো কথাই তারা শুনে না। কাকে কি বলবেন? 2টো কথা শোনার মতো মন মানসিকতা তাদের নেই। পারলে 2টো কথা শুনিয়ে দেয় তারা। শাহজাহান শিকদার মুষ্টিবদ্ধ করে বললেন, আমি বিষয়টি দেখব, তুমি এই ব্যাপারটা সবার কাছে গোপন রাখবে, কাউকে কিছু বলবে না, আর আফসানা যেন কোনোভাবেই জানতে না পারে। আমি কাউকেই বলবো না। আমি আশবিনকে বের করে আনবো, তুমি দুশ্চিন্তা করো না। এখন হাত মুখ ধুয়ে নাও, কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছো। আপনি আমাকে কথা দিন, আমার ছেলেকে জেল থেকে বের করবেন। শাহজাহান শিকদার গম্ভীর গলায় বললেন, কথা দিলাম। আজ হৃদার বিয়ে। লোকমান রহমানের বাড়িটি সেজে উঠেছে নতুন রূপে। বিভিন্ন রঙের কাপড় দিয়ে স্টেজ ও প্যান্ডেল সাজানো হয়েছে। গাঁদা, গোলাপ, অর্কিড ফুল ব্যবহার করে স্টেজ ও বাড়ির ভিতরের কয়েকটি স্থান সাজিয়েছেন লোকমান রহমান। বাড়ির গেট থেকে শুরু করে দেয়াল জুড়ে টাঙানো হয়েছে রঙিন আলোর মরিচবাতি। বাতিগুলো টিপ টিপ করে জ্বলছে সন্ধ্যা থেকে। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। বাচ্চারা ছোটাছুটি করছে উঠোন জুড়ে। চারদিকে মানুষ গিজগিজ করছে। অতিথিরা ইতিমধ্যে সবাই চলে এসেছে। লোকমান রহমান উদ্বিগ্ন চোখে গেটের দিকে তাকাচ্ছেন বারবার। ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে, অথচ বরযাত্রী আসার নামে খবর নাই। লোকমান রহমান ব্যস্ত হাতে কয়েকবার কল করলেন আফসানকে, কিন্তু আশ্চর্যজনকভাবে আফসান কল রিসিভ করেনি। 1 ঘন্টা আগে সে বলেছিল কিছুক্ষণের মধ্যে বরযাত্রী নিয়ে সে রওনা দিবে। শিকদার বাড়ি থেকে তার বাড়ি আসতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। তাহলে এখনো আসছে না কেন? রাস্তায় কোনো বিপদ হয়নি তো? লোকমান রহমান একটা চেয়ার টেনে বসলেন। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন তিনি। বেশ অনেকক্ষণ ধরে বাম চোখটা লাফাচ্ছেন। মনের মধ্যে কু ডাকছে তখন থেকেই। লোকমান রহমান মনেই মনে আশঙ্কা করেছিলেন তার মেয়ের বিয়েতে অশুভ কিছু একটা হবেই হবে। লোকমান রহমান পাশের টেবিল থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেলেন। বুকের ভেতর ধরফর করছে তার। হৃদার বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই তিনি চিন্তামুক্ত। এখন পর্যন্ত কাজী সাহেবও আসেননি। এই দিক থেকে একটু আরামেই আছেন লোকমান রহমান। একবার কাজে এসে গেলেই অতিথিদের কৌতূহলী চোখ তার উপর এসে পড়বে। সবাই জানতে চাইবে এখনো বর আসেনি কেন। লোকমান রহমান মাথা নিচু করে ফুসফুস করে ভারী নিঃশ্বাস ফেললেন। তারপর ফোনটার দিকে তাকালেন করুণ চোখে। কি মনে করে হঠাৎ কল দিলেন শাহজাহান শিকদারকে। ভাগ্য ভালো তিনি কল রিসিভ করেন। তারপর ওনার কাছেই জানতে পারেন আফসানের শরীর খারাপ করেছে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার আসছেন বাড়িতে, ওরও জ্ঞান ফিরেছে একটু পরেই। তারা রওনা দিবেন। এইবার যেন মনটা শান্ত হলো। নিজের মধ্যেই আত্মতৃপ্তির ঢেকুর তুললেন লোকমান রহমান। তিনি শুধু শুধু চিন্তা করছিলেন। লোকমান রহমান নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালেন। মেহমানদের সাথে কথা বলতে এগিয়ে গেলেন। লোকমান রহমান বাড়ির নিরাপত্তা আরো দৃঢ় করেছেন। বাড়ির সামনের ফটকে কড়া পাহারা বসিয়েছেন। 5 জন পুলিশ লোক টহল দিচ্ছে। অপরিচিত কাউকে দেখলে বা সন্দেহজনক কিছু চোখে পড়লেই জেরা করছে তারা। বিয়েতে আমন্ত্রিত অতিথি ছাড়া একটা কাকপক্ষীও গেট দিয়ে ঢুকতে পারবে না। লোকমান রহমান একা হাতে সব দিক সামলাচ্ছেন, আয়োজনের ছোট বড় সব দিক।
ক্লান্ত হলো কাউকে বুঝতে দিচ্ছেন না। একজন পুরনো বন্ধুর সাথে কথা বলতে বলতে প্যান্ডেলের দিকে এগিয়ে গেলেন। হৃদা নতজানু হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন, মুখ ম্লান, চোখ দুটো টলমল করছে, বুক ভারী হয়ে আছে তার। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। হৃদা ঠোঁট উল্টিয়ে ফেললো। গায়ে জড়ানো লেহেঙ্গাটা দেখে আরো মন খারাপ হচ্ছে ওর। এতক্ষণ তার রুমে তুমুল হইচই ছিল। মন খারাপের মাঝে সবার চিল্লাচিল্লি শুনতে ভালো লাগছিল না বলে সবাইকে রুম থেকে বের করে দেয় হৃদা। তারপর দরজা ভেতর থেকে বন্ধ করে মন খারাপ করে বসে আছে। আজমিনের খোঁজ পেয়েছে হৃদা, সে জেলে আছে। এটা জানার পর থেকে সবকিছুর জন্য সে নিজেকেই দোষী ভাবছে। তার জন্যই তো মানুষটা জেলে পড়ে আছে। বধূ বেশে বসে থাকা হৃদার চোখের কোল গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রুকণা। সহসা ধ্বনিত হলো একটি কণ্ঠ। এই মেয়ে, কাঁদছো কেন? জানো না আমার সুন্দরী চোখে জল বড্ড মেবানান। হৃদা চমকে উঠলো, ঝটপট মাথা তুলে আশেপাশে তাকালো। জানালার ওপর পা ঝুলিয়ে বসে আছে আশবিন। তাকে দেখতেই বুকের ভেতর ছ্যাদ করে উঠলো হৃদার। তারপর হঠাৎ আশবিনকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে ছুটে এলো হৃদা। আশবিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সে। তারপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে মেলে ধরলো অভিযোগের খাতা। আশবিন আদর স্পর্শে হৃদার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর দুষ্টুমি করে বলল, কেঁদো না, মেকআপ উঠে যাচ্ছে। হৃদার রাগ হলো ভীষণ। সে পরপর কয়েকটা কিলখুশি মারলো আশবিনের বুকে। আশবিন বুকে হাত রেখে ব্যথা পেয়েছে, ভং করে দুপা পিছিয়ে গেল। তারপর হাসিমুখী বলল, সত্য কথা বললে বুঝি মার খেতে হয়? হৃদা চল শব্দ করলো, কাপা কাপা গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম, চিন্তা হচ্ছিল আপনার কিছু হয়নি তো, তাই আপনি ঠাট্টা করছেন। আশবিন বলল, আমার কিছু হয়নি, দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশে এত পাহারা থাকা সত্ত্বেও তুমি বাড়িতে ঢুকলে কিভাবে? আশবিন হাসলো, গলা খাকারি দিয়ে সে বলল, তোমার হিটলার বাপে কি ভাবছে এইসব করে আমাকে থামাতে পারবে? পারবে না। সে সামনের দিকে পাহারাদার বসিয়েছে আর আমি এসেছি পেছন দিক থেকে। আশবিন কথা বলতে বলতে এগিয়ে এলো হৃদার কাছে। তারপর আলতো হাতে ওর গাল স্পর্শ করে নরম সুরে বলল, তোমাকে বলেছিলাম তুমি বউ হলে হবা শুধু আশবিন শিকদারের, আর কারো না। কি ভেবেছে সে আমাকে জেলে ঢুকিয়ে তোমাকে নিজের করে পাবে? অসম্ভব। আমি বেঁচে থাকতে সেটা হবে না। আশবিন হৃদার হাত ধরে বলল, চলো। হৃদা তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কোথায় যাব? কেউ চলে আসার আগে আমাদের পালাতে হবে। হৃদা দুপা পিছিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে কেন পালাবে? সে তো কোনো অন্যায় করেনি। হৃদা কিছুতেই পালাবে না। সে কখনোই তার বাবার ইচ্ছার বিরুদ্ধে যাবে না। আশবিন তাকে বারবার বোঝাতে লাগলো, কেউ জেনে ফেলার আগে তাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু হৃদা তার জায়গায় অনড়। সে তার বাবার খুশির জন্য সব করতে পারে। সেখানে বিয়ে খুব সামান্য জিনিস। নিজের যতই কষ্ট হোক তবু হাসতে হাসতে বিয়ে করে নেবে। আশবিন শক্ত হাতে হৃদার হাত টান দিয়ে বলল, চলো। হৃদা হাত ছাড়ানোর চেষ্টা করলো না, শুধু এইটুকু বলল, আব্বা কষ্ট পাবেন। আশবিন এগোলো, হৃদার গালে হাত রেখে বলল, এখন যদি তুমি না যাও তাহলে সারা জীবন কষ্ট পাবে। আফসান তোমার জন্য সঠিক মানুষ নয়। ও এসব করেছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। হৃদার ঠোঁট কাঁপছে। সে বলল, আমি বাবাকে খুব ভালোবাসি। আমি চাই না আমার জন্য বাবা কষ্ট পাক। আমি যদি এখন পালিয়ে তাহলে বাবা কষ্ট পাবেন, আর তার সাথে ওনার সম্মানও নষ্ট হবে। আশবিন চোয়াল শক্ত করলো। হৃদার হাত শক্ত করে ধরল সে। চোখ দুটো ছোট ছোট করে প্রলম্বিত শ্বাস ফেললো। শক্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো তোমার আমার সাথেই হবে, এজন্য আমার যাই করা লাগে আমি তাই করব। হৃদা ভ্রুকুঞ্চিত করলো। তাকে কিছুই বলতে দিল না আশবিন। ডান হাত দিয়ে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে সহসা হৃদার মুখে চেপে ধরল। পলক ঝাপড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলল হৃদা। মুহূর্তের মধ্যে ঢলে পড়ে আশবিনের বুকে। আশবিন রুমালটা পকেটে গুজে রাখে। তারপর হৃদাকে তুলে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে এলো। দেয়ালের উপরে সাবধানে হেঁটে গেল। একটু দূরে নিশান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আশবিনকে দেখে সে ছুটে এলো দেয়ালের কাছে। আশবিন হৃদাকে নিয়ে লাফিয়ে নামতে পারবে না, পড়ে গেলে দুজনেই ব্যথা পাবে। নিশান বলল, তুই বস, তারপর হৃদাকে আমার কাছে দে, আমি ওকে ধরছি। আশবিন তাই করলো। তারপর সেও লাফিয়ে নামলো। হৃদাকে ফ্রন্ট সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। তারপর দরজা বন্ধ করে নিশানের দিকে তাকায়। আশবিন নিশানের কাঁধে হাত রেখে বলল, আমাদের না পেয়ে আফসান পাগলা কুত্তা হয়ে যাবে, তখন সে তোকে ধরবে। তুই সাবধানে থাকিস, ওর সামনে পড়িস না। নিশান বলল, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার বাবার জন্য সে আমার কোনো কিছু করতে পারবে না। তুই সাবধানে থাকিস, কেউ এখন দেখে ফেলার আগে কোথাও চলে যা। আশবিন মাথা ঝাঁকালো। তারপর ছুটে গিয়ে ড্রাইভিং সিটে বসলো সে। কয়েক মিনিটের মধ্যে কালো রঙের গাড়িটা পুরোপুরি অন্ধকারে হারিয়ে গেল। বিয়ে বাড়ি, বরযাত্রী এসেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। লোকমান রহমান, তার বোন ও মা মিলে ব্যস্ত হয়ে গেছেন বরযাত্রীদের নিয়ে। বেশ কিছু নিয়ম নীতির পরে আফসানকে স্টেজে নিয়ে বসানো হয়।
এবং সৌভাগ্য কি ভালো সেই সময় কাজী সাহেব এসেছেন। লোকমান রহমান সব দিক থেকে চিন্তামুক্ত হলেন। আফসান শক্ত হয়ে বসেছে, মাথাটা এখনো চক্কর দিচ্ছে তার। আফসান চোখ জোড়া বন্ধ করে গভীর চিন্তায় পড়ে গেল। সে ভুলভাল কিছু খেয়েছে কি? তার হঠাৎ মাথা যন্ত্রণা হচ্ছে কেন? নাকি গতকাল রাতের হ্যাংওভার এখনো কাটেনি? কি মুসিবতে পড়ে গেল সে? আফসান চোখ খুলল। বেশিক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলে মানুষ ভাববে জামাই পাগল। সহসা আফসানের মনে পড়ে গেল সে এখানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে 2 বার পানি খেয়েছে। পানিতে কিছু মেশানো ছিল না তো? বাসায় থাকলে সে সহজে বের করে ফেলতে পারতো কার কাজ এটা, কিন্তু তা সম্ভব না এখন। আফসান চোয়াল শক্ত করল। কয়েক মুহূর্ত পর বিয়ে পড়ানো শুরু হয়। আফসান কবুল বলার 1 সেকেন্ড আগে হন্ততন্ত হয়ে ছুটে আসেন সুলতানা। তিনি বাড়ির ভেতরে গিয়েছিল হৃদাকে সঙ্গ দিতে। মেয়েটা অনেকক্ষণ ধরে একা বসে আছে। বার কয়েক কষাঘাত করেও কোনো সাড়া শব্দ এলো না। দরজার সামনে মহিলারা ভিড় করেছে, সবার চোখে মুখে চাপা উদ্বিগ্নতা। সুলতানার মুখটা নীল হয়ে গেছে। মেয়েটা কিছু করে ফেলেনি তো? সে বিয়েতে রাজি ছিল না। কতবার ফুফু ফুফু করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। তার এক কথা, আব্বা তোমার কথা শোনেন। তুমি বললে আব্বা শুনবেন। তুমি বলো না আব্বাকে বিয়ে না দিতে আমি বিয়ে করতে চাই না। বিয়েতে রাজি না, দুঃখে আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? সুলতানা রাগান্বিত চোখে আত্মীয় স্বজনদের দিকে তাকালো যারা হৃদার সাথে ওর রুমে ছিল। সুলতানা তাদের উপর রাগ ছাড়লেন। কেন তারা হৃদাকে একা রুমে রেখে সবগুলো বাইরে চলে গেছিল? হৃদা বের করে দিয়েছে বলাতে আরো ক্ষিপ্ত হলেন সুলতানা। দরজায় কষাঘাত করেও লাভ হলো না। হৃদা দরজা খুলছে না। বুকের ভেতর কেমন করে উঠল। দরজা ভাঙতে হবে। সুলতানা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির বাইরে এলেন। স্টেজের সামনে লোকমান রহমানকে দেখে সে আর নিজেকে থামাতে পারলেন না। ছোট থেকে পেলে পুষে বড় করেছে হৃদাকে। সে আত্মহত্যা করেছে কিনা তিনি শিওর জানেন না, তবে এই শব্দটা ভাবতেই হু হু করে কেঁদে ফেললেন। লোকমান রহমান পড়লেন বিপাকে। বরযাত্রী, অতিথি সবাই তাদের দিকে তাকিয়ে আছেন। লোকমান রহমান কথা বলে বোনকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতে সুলতানার কান্না আরো বাড়ল। পিছু পিছু ছুটে এলেন আরো কয়েকজন। তারা হুট করে বলে উঠল, হৃদা দরজা খুলছে না, ও ঘরে আত্মহত্যা করেছে। সহসা স্তব্ধ হয়ে গেল সকলে। এতক্ষণের এত হই হুল্লোড় হাসি মজা হঠাৎ করে থেমে গেল। লোকমান রহমান স্তব্ধ হয়ে গেলেন ক্ষণিকের জন্য। সম্বিত ফিরে পেতেই সদর দরজার দিকে ছুট লাগালেন। তার পেছন পেছন ছুটে গেল আফসান। দরজা ভাঙা হলো। রুমের সব কিছু ঠিকঠাক আছে। চট করে কেউ ধরতে পারবে না এখানে কেউ ছিল। লোকমান রহমান রুমের সবখানে খুঁজতে লাগলো। বাথরুমও খালি, বারান্দায় কেউ নেই। বন্ধ রুম থেকে হৃদা গেল কোথায়? সে গায়েব হলো কি করে? আফসান ভ্রুকুঞ্চিত করলো। বারান্দায় দাঁড়িয়ে সে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল দেয়ালের দিকে। বোঝা যাচ্ছে অনেক দিনের শ্যাওলা ধরা দেয়ালে হেঁটে গিয়েছে কেউ। আফসান ভারী নিঃশ্বাস ফেলল। হৃদা পালিয়েছে। ভাবতে চোয়াল শক্ত হলো তার। তীরে এসে তরি ডুবতে সে কিছুতেই দিবে না। যেভাবেই হোক আজকে সে হৃদাকে বিয়ে করবে। তাতেই হবে আশবিনের হার, আর সে জিতে হবে। এটা হচ্ছে তার প্রতিশোধ। আশবিনও তার মায়ের উপর তার রাগ আক্রোশ মেটানোর শেষ উপায়। আফসান ছোট থেকে সোফিয়া খাতুনকে অপছন্দ করে, বরং ঘৃণা করে বলা যায়। মা মারা যাওয়ার পর বাবা যখন দ্বিতীয় বিবাহ করে তখন থেকে সে বাবা ও সোফিয়াকে ঘৃণা করতে শুরু করে। সোফিয়া খাতুন আফসানের মায়ের জায়গা নিয়েছে, এতে যেন তার শরীরে রক্ত টকবগিয়ে ওঠে। ছোট থেকে শুধু বাবার জন্য সোফিয়াকে সহ্য করেছে। আর যখন আশবিন হলো তখন সোফিয়া খাতুন ও বাবার উপর জমা সব রাগ গিয়ে পড়লো আশবিনের উপর। ছোট থেকে আশবিনকে অনেক টর্চার করে আফসান। তার সেই টর্চার এখনো শেষ হয়নি। আফসান ধূপধাপ পা ফেলে রুমে এলো। তার সাঙ্গপাঙ্গকে বলতে গেল, তাদেরকে তার হবু বউকে খুঁজতে পাঠালো। পাঠানোর সময় হুমকি দিয়ে বলল হৃদাকে না পেলে সে সবাইকে মেরে ফেলবে। এমন সময় থানা থেকে ফোন এলো। ওসি ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ওসি বললেন সব ঘটনা। আজ বিকেলে আশবিনকে ওর বাবা জেল থেকে বের করে নিয়ে গেছে। আফসান রাগী দাঁতে দাঁত চেপে ধরলো। মুহূর্তে হাতের ফোনটা মাটিতে ছুঁড়ে মারল। তার বাবা কি চাচ্ছে? আশবিনকে কেন জেল থেকে বের করেছে? আর বের করলে তাকে বলেনি কেন? সে কি চাচ্ছেন? আর বরযাত্রীর সঙ্গে বাবা আসেনি? প্রশ্নের উত্তর পাবার জন্য নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আফসান। শাহজাহান শিকদার ড্রয়িং রুমে বসে আছেন। তার সাথে আরো 10 জন বসে তারা কিছু নিয়ে আলোচনা করছে। আফসান চঞ্চল পায়ে এগিয়ে গেল। উচ্চ গলায় জিজ্ঞেস করলো, আশবিন কে? তিনি জেল থেকে বের করেছে কেন? শাহজাহান শিকদার স্বাভাবিক গলায় বললেন, আমার ছেলে বিনা অপরাধে জেলে থাকবে আর আমি বসে থাকবো। এই পর্যায়ে আফসানের চোখে চোখ পড়ল। বললেন, আমি বাবা হয়ে চুপ করে থাকতে পারি না। আফসান রুদ্র গলায় চেঁচিয়ে বলল, তোমার ওই হারামি ছেলে জেল থেকে বেরিয়ে আমার বউ নিয়ে পালিয়ে গেছে। একবার ওকে হাতে পাই, জানে মেরে ফেলবো। শাহজাহান শিকদার উঠে দাঁড়ালেন। তীব্র ক্ষোভে কষে চড় মারলেন আহসানের গালে। তবদা খেয়ে গেল আফসান।
তোমার জন্য আমি কি করিনি বলো তো? তার বিপরীতে তুমি কি করেছো? ছোট থেকে আমাকে ব্যবহার করছো। তুমি তোমার মায়ের মতো হওনি, কার মতো হয়েছো? আফসান, তোমার মধ্যে মন বিবেক বলতে কিছু নাই নাকি? ভাই হয়ে ভাইকে মারার প্ল্যান করেছো কিভাবে? শাহজাহান শিকদার গিয়ে আফসানকে ধাক্কা দিল। যাদের সাথে এতক্ষণ বসে আড্ডা দিচ্ছিল তারা সব পুলিশ ও মেন্টাল হাসপাতালের ডাক্তার। আফসানকে ডাক্তারের কাছে তুলে দিল। তারপর দৃঢ় গলায় বললাম, ছোট থেকে একা একা থাকতে থাকতে ওর মানসিক সময় হয়ে গেছে। ওকে নিয়ে যান, সুস্থ করার জন্য যত টাকা লাগে সব দেব। আফসান বাবার এরূপ আচরণ কল্পনাও করেন। তাকে অবাক করে দিয়ে দুজন লোক তাকে ধরলো নিয়ে যাওয়ার জন্য। আফসান শক্তি দিয়ে তাদের হাত সরিয়ে দিচ্ছে। সহসা আরো 4 জন এলো। তারপর আফসানের হাত শক্ত করে ধরলো। আফসানকে কাবু করে তারা ওকে হাঁটু ভাঁজ করে বসিয়ে দিল ফ্লোরে। শাহজাহান শিকদার তার উপর ঘৃণার জন্য বাবা হয়ে ছেলের দিকে তাকাতে পারছে না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আফসানের চোখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। এতক্ষণ খুঁজে রিদাকে পায়নি। সে কোথায় আর কিভাবে গেছে এখনো জানা যায়নি। তারপর তার উপর এই অবস্থায় পড়ে গেল। আফসান গর্জন করে উঠল। সে কিছুতেই আশবিনকে জিততে দিবে না। প্রতিবারের মতন এবারেও সে জিতবে না। তার কপালে দুঃখ লেখা আছে, কেবল দুঃখ। আফসান লাফিয়ে উঠল। 4 জনের শক্তিও যেন তাকে ধরে রাখতে পারছে না। ডক্টর ফয়সাল হাসান ও পুলিশ কমিশনার আব্দুল্লাহ মামুন দৃঢ় চোখে তাকিয়ে আছেন। আফসানের পাগলামো দেখে তারা শিওর হলেন ওর মানসিকভাবে অসুস্থ। আব্দুল্লাহ মামুন ভ্রুকুচকে বললেন, আপনি চাচ্ছেন ওকে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দিই? শাহজাহান শিকদার মাথা নাড়লেন। বড় ছেলে তার বড় আদরের সন্তান। ছোট থেকে তাকে বুকে আগলে রেখেছেন, কিন্তু কখনোই তার মনের অবস্থা জানতে পারেননি। সন্তানকে বুঝতে না পারার ত্রুটি তারও রয়েছে, কিন্তু এখন তার চিকিৎসা প্রয়োজন। সে বাইরে থাকলে মানুষের ক্ষতি করবে। যে ছেলে নিজের বাবাকে মারতে চায় তার পক্ষে যে কোনো কিছু করা পসিবল। আফসান উচ্চকণ্ঠে বলল, আমি কোথাও যাব না, আমি পাগল না বাবা। আচ্ছা আচ্ছা, আমাকে যেখানে ইচ্ছে পাঠিয়ে দিও, তার আগে বিয়ে করতে দাও। আর যদি হৃদয়ের সাথে আমার বিয়ে না হয় তাহলে আশবিন ওকে পেয়ে যাবে। আমি হেরে যাব বাবা। শাহজাহান শিকদার চোয়াল শক্ত করে বললেন, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। শাহজাহান শিকদার ভারী নিঃশ্বাস ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। রাগে কষ্টে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সারা জীবন লোকজনের ভালো মন্দ দেখতে দেখতে নিজের ঘরের দিকে নজর দেওয়ার সময় পাননি তিনি। স্ত্রী, স্কুলের শিক্ষক সবাই কত করে বলেছিল আফসান মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করে, কিন্তু তিনি সেসব অদেখা করেছেন। কারো কথা কানে নেয়নি। তার কাছে তো ছেলে নর্মাল থাকতো, আর সুযোগ পেলে আশবিনকে খারাপ বানাতো। মানুষ তার শত্রুর সাথে এমন করে না যা সে ভাই হয়ে করে গেছে। শাহজাহান শিকদারের বুকে ব্যথা করছে। তিনি সিঁড়ির উপরে বসে গেলেন। মাথায় হাত দিলেন শাহজাহান শিকদার। ছোট বাচ্চাদের মতন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। তিনি কখনো কল্পনাও করেননি এমন দিনও তাকে দেখতে হবে। সোফিয়া খাতুন 2 সিঁড়ি নামলেন। শাহজাহান শিকদারের পাশে বসে তার পিঠে হাত বুলাতে লাগলেন। তিনি মুখে একটা কথাও বললেন না, চুপচাপ বসে রইলেন স্বামীর পাশে। হৃদার এখনো খোঁজ পাওয়া যায়নি। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজো, তার সন্ধান পাওয়া যায়নি। মেয়ে তার কোথায় গেছে ভেবে ভেবে পাগল প্রায় লোকমান রহমান। সুলতানা সে তখন থেকে হাওমাও করে কাঁদছেন। ইন্সপেক্টর জালাল উদ্দিন লোকমান রহমানের সামনে বসে আছেন। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, এখনো হৃদাকে খুঁজে পাওয়া যায়নি। লোকমান রহমানের মুখটা মলিন হয়ে গেছে। মেয়ের চিন্তায় চিন্তায় এক ঢোক পানিও খাননি তিনি। ইন্সপেক্টর জালাল উদ্দিন বেশ কয়েকগুলো কথা বলে তিনি এবার চলে গেলেন, কিন্তু লোকমান রহমান স্থির হয়ে বসতে পারছেন না। তিনি পায়চারি করছেন। বিয়েতে আসা অতিথিরা অনেক ধরনের বাজে কথা তাকে শুনিয়ে গেছে, আর বরযাত্রী ফিরে যাওয়ার সময় অনেক কথা বলেছে। মেয়ের চরিত্রে দাগ লাগিয়েছে অনেকে। আফসান, সে যে হঠাৎ চলে গেল, তারপর আর কোনো খবর নেই। লোকমান রহমান পাগল প্রায়। এমন সময় হঠাৎ করে তার ফোনের রিংটোন বেজে উঠল। ফোন ধরলেন তিনি। আননোন নাম্বার। কল রিসিভ করতে ওপাশ থেকে হঠাৎ ধ্বনিত হলো একটি কণ্ঠ। লম্বা করে সালাম দিয়ে সে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। অভিনন্দন, আপনি তো শ্বশুর হইয়া গেছেন, মিষ্টি খাওয়াবেন না? কণ্ঠস্বরের মালিককে চিনতে বিড়ম্বনা হলো না লোকমান রহমানের। তিনি চোয়াল শক্ত করলেন। ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি। উচ্চ স্বরে বললেন, আশবিন, তুই আমার মেয়েকে কিডন্যাপ করছিস, তোকে আমি খুন করব। আশবিন শান্ত কণ্ঠে বলল, এসব অশুভ কথা মুখেও আনিয়েন না শ্বশুর আব্বা। আমার কিছু হলে যে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। আশবিন ঠোঁট কামড়ে হাসলো। তারপর বলল, শ্বশুর আব্বা, আমাদের যতই খুঁজেন পাবেন না, তাই দুশ্চিন্তা না করে রিল্যাক্স করুন। আমরা 2-1 বছরের আগে ফিরবো না। আপনার জন্য নাতিপুতি নিয়ে তবেই ফিরবো। আমার মেয়ে কোথায় আসবেন? আমার বুকে আব্বা। শুয়োরের বাচ্চা, আমি তোর জিভ কেটে ফেলবো। শ্বশুর আব্বা গালি দিয়েন না। গালি কিন্তু আমি আপনার থেকে কম জানি না। এখন শুনেন, আমার বাপ আপনার বেয়াই। এখন তাকে গালাগালি দেওয়া কি আপনার উচিত? যাই হোক,
শুনেন, বেশি উত্তেজিত হয়েন না। আপনার মাইয়ারে আমি সুখেই রাখমু। দোয়া কইরেন শ্বশুর আব্বা তাড়াতাড়ি যেন বংশ বিস্তার করতে পারি। আমগো লাইগা দোয়া কইরেন। রাখি। আমি হৃদার সাথে কথা বলবো, ওকে ফোন দে। লোকমান রহমান চিৎকার করে বললেন, কিন্তু ততক্ষণে কেটে দিল আশবিন। ফোনের সিম ভেঙে রাস্তায় ফেলে দিল। তারপর হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে গাড়ি দেখতে পেল। হৃদা গাড়ি থেকে বেরিয়ে এলো। উদাস চোখে চারিপাশে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখছে সে বিশাল বড় মাঠ, তারপরে ঘন জঙ্গল। হৃদা মাটির দিকে তাকালো। তার ঠিক সামনে ছোট ছোট ফুলে ভরা গাছ। বেশ ভালো মিষ্টি ঘ্রাণ আসছে তা থেকে। হৃদা মাটিতে বসলো। ঘুম থেকে ওঠার পর আশেপাশে আজবিনকে না দেখে মোটো ঘাবড়ে গেল না সে। বসে বসে আজবিনের অপেক্ষা করতে লাগলো। হৃদা আকাশের দিকে তাকায়, ঘন ঘন নিঃশ্বাস ফেলল। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, আজবিন এখনো ফিরছে না। দূর দূরান্ত থেকে অদ্ভুত সব পশু পাখির ডাক ভেসে আসছে। হৃদা ঢোক গিলল। এদিক ওদিক তাকিয়ে দেখলো যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ। কোনো ঘর বাড়ি নেই। কোথায় আছে সে? এখন কি করবে সে? আজবিন কোথায়? হৃদা একরাশ অভিমান নিয়ে আকাশের দিকে তাকায়। তারপর মৃদু স্বরে বলল, আমি এমন ভাবে ওর অপেক্ষা করছি যেন আমার সব অপেক্ষা ওর জন্যই। হৃদা গাড়িতে ঘুমিয়েছিল। সেই সুযোগে আজবিন শহরে যায় হৃদার বাবাকে বিয়ের খবর জানাতে, কিন্তু সে ভাবেনি এরই মধ্যে হৃদার ঘুম ভেঙে যাবে। আজবিন প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। সে এমন ভাবে হেঁটে এসেছে যে তার পায়ের শব্দ হয়নি। আজবিন মৃদু হাসলো সম্ভবত। হৃদার উদ্দেশ্যে সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি জানো? হৃদা চমকে উঠল। তাৎক্ষণিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। আজবিন হাসি মুখে তার পাশে এসে বসলো। গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কখন উঠেছো? প্রায় অনেকক্ষণ। আমার কাছে ঘড়ি নেই, তাই সময় বলতে পারবো না। আজবিন আলতো হাতে হৃদার গালে স্পর্শ করে নরম গলায় বলল, আই এম সরি, তোমাকে নির্জনে একা রেখে যাওয়ার জন্য। তোমার বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম। হৃদা লাফিয়ে উঠলো যেন। হড়বড়িয়ে বলল, আব্বার সাথে কথা হয়েছে আপনার? হয়েছে। কি বলেছেন তিনি? আমরা বিয়ে করেছি শুনে বলেছেন তিনি খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চান। হৃদা খানিকটা লজ্জা পেল বোধ হয়। সে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রাখলো। ক্ষীণ কণ্ঠে বলল, সত্যি আব্বা এই কথা বলেছেন? নয়তো কি আমি মিথ্যা বলছি? না, আপনি মিথ্যা বলবেন কেন? হৃদা বুক ভরে শ্বাস নেয়, বলল, এখন আমরা কোথায় যাব? আজমিন গম্ভীর চোখে তাকিয়ে আছে। সহসা সে ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর হৃদার এক হাত ধরে টেনে বুকে ফেলল। হৃদা হতভম্ব হয়ে গেল। আজমিন তার মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশের দিকে তাকিয়ে বলল, এখন আমরা এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। সেটা কোথায়? আজমিন অন্যমনস্ক ভঙ্গিতে বলল, জানি না, সময় বলে দেবে। হৃদা আর কিছু বলল না। চোখের দৃষ্টি স্থির রেখে আজমিন বলল, আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেদিন জানতাম না আমি তোমার প্রেমে পড়ব, আর এমন ভাবে পড়ব যে কোনো কুল পাবো না ওঠার জন্য। আমি তোমাকে ভালোবাসি এটা সেদিন বুঝতে পারি যেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়। তখন বুঝতে পারলাম, তারপর থেকেই তোমার পিছু ঘুরতে শুরু করি। বুকের ভেতর তোমাকে নিয়ে সংসার সাজাই। আমার অনেক ইচ্ছা করতো আমি সকাল সকাল ঘুমিয়ে থাকবো আর তুমি এসে আমার চুলে হাত বুলিয়ে ঘুম ভাঙাবে। আমি প্রায়ই এই স্বপ্নটা দেখতাম, কিন্তু ঘুম ভাঙলে তোমাকে পেতাম না। আমি তোমাকে কারো পাশে সহ্য করতে পারতাম না। কোনো ছেলে তোমার সাথে কথা বলছে এটা দেখলে আমার রাগ হতো। তখন ইচ্ছে করতো সবাইকে জ্বালিয়ে মারি। আজমিন থামলো, হালকা হাসলো সে। হৃদা ঠোঁট কামড়ে ধরে সে কি বলবে ভেবে না পেয়ে তাকিয়েই রইল। চোখের কোণে জল টলমল করছে ইতিমধ্যে। আজমিন তাকে ভালোবাসে সে জানতো, কিন্তু ওর ভালোবাসার গভীরতা আজ টের পেল সে। আজমিনের কথাগুলো বুকের ভেতর দহন হয়ে লাগছে। বেশ কিছুক্ষণ নীরব থাকলো আজমিন। তারপর হঠাৎ করে তার কণ্ঠ শুনে কেঁপে উঠল হৃদা। আজমিন সোজা সাপটা গলায় বলল, আমার সকল অপূর্ণতার মাঝে তুমি এক পূর্ণতা। তুমি আমায় কখনো ছেড়ে যেও না, আমি বাঁচতে পারবো না। হৃদা কান্না চেপে চোখে চোখ রেখে বলল, আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার হাত, আপনার সঙ্গ ছাড়বো না। আজমিন হেসে ফেলল। কাপা কাপা হাতে গালি স্পর্শ করলো সে হৃদার। খুশিতে টকবক করতে করতে লাগলো। বহু বছর সে আনন্দে ভাসছে। আজমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদার দিকে। গভীরভাবে পরখ করে শান্ত ও স্নিগ্ধ সুরে বলল, তোমার চোখের গভীরে হারিয়ে যাব, ঠোঁটের উষ্ণতায় ডুবে মরবো। সমাপ্ত।